ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। রোমান ভাই কেমন আছেন? হ্যাঁ, নওশাদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। থ্যাংক ইউ জয়েন করার জন্য। জি। আপনার কি যথেষ্ট সময় আছে? আমি একটু ছাত্রদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, পরে আপনি বলবেন না আগে আপনি বলবেন? না, আপনি বলেন, সমস্যা নেই, আমি আছি। সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি মেইন ইনফরমেশন গুলো দেই, জি তারপরে জি জি। আপনার পক্ষ থেকে এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকেও শুনবো আমাদের ছাত্ররা কি বলতে চায়। হ্যাঁ এনামুল, হ্যাঁ, যদি ঠিক। পারো যে কয়েকজনকে স্পটলাইট করে দাও, এবং আহ, যদি স্টুডেন্টদের কারো পসিবল হয় ভিডিও অন করলে ভালো হয়, যেহেতু এটা সমাপনী অনুষ্ঠান। তো আমি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা দেখতে দেখতে কোর্সের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এক সপ্তাহ পরে আমাদের পরীক্ষা। দীর্ঘ এক বছর ধরে আমরা কানেক্টেড ছিলাম। দীর্ঘ এক বছর, তাই না? আমরা কানেক্টেড ছিলাম। আমাদের 130টা ক্লাস হওয়ার কথা, আমরা মনে হয় 150-র উপরে ক্লাস নিয়েছি। এবং কোর্স শেষ হওয়ার পরে রিপিট ক্লাস সহ হয়তো আরো 5-7টা ক্লাস অ্যাড হইলে মোর দেন 150 ক্লাস আমরা নিয়েছি। কিন্তু পরীক্ষা আমরা আসলে শেষ দিকে, ওই মাসিক সাপ্তাহিক পরীক্ষার পরে মডেল টেস্ট আমরা যত, মানে সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট নিয়েছি, কিন্তু ফুল মডেল টেস্ট আমাদের নেওয়া হয়নি। তোমরাও আমার কাছে চাওনি বা ক্লেম করোনি। কারণ আমি বুঝতে পারছি না তোমরা কি আসলে মডেল টেস্ট দিতে ইচ্ছুক না বা পারছো না। আমি পরে পার্সোনালি একজন দুজন স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম। নাফিজা আপু আছে আজকে, আরেকজন, কথা বলেছিলাম। তো ওরা বললো যে আমরা মডেল টেস্ট দিচ্ছি। আমরা ডাইজেস্ট বই বা অন্যান্য মডেল টেস্টের আলাদা বই পাওয়া যায়, ওখান থেকে মডেল টেস্ট দিয়ে দিচ্ছি। আমরা একাধিক মডেল টেস্ট দিয়েছি, নো প্রবলেম। মডেল টেস্ট এক জায়গা থেকে দিলেই হলো। তো তোমরা যদি বলো তাহলে এখনো 7 দিন সময় আছে। আমরা 1-2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর আমরা একটা মডেল টেস্ট নিতে পারি। তোমাদের কথার উপর এটা আমরা ক্লাসের পরে আলোচনা করব, বা তোমরাও ক্লাসের বক্তব্যের মধ্যে বলতে পারো। আমরা একটু আলোচনা করি যে আগামী 7 দিন আমাদের কি পড়া উচিত। সর্বপ্রথম, সাবধানতা। আমি আজকে তোমাদেরকে কোনো পরামর্শ দিব না, কিছু করতে বলবো না, নিষেধ করব। কিছু কিছু জিনিস করতে নিষেধ করব। প্রথমেই আমি তোমাদেরকে নিষেধ করব এই 7 দিনে কোনো নতুন বিষয় না পড়ার জন্য। কারণ বিসিএস এর সিলেবাস হিউজ, পড়া হচ্ছে হিউজ। এটা 6 মাসের পড়া, 6 দিনের পড়া না। 6 দিন পরে যদি কেউ ভেবে থাকো যে একটা দুইটা নাম্বার বাড়ায় ফেলবা, হয়তো হতে পারে তুমি 6 দিনে যা যা পড়ছো নতুন, সেখান থেকে একটা দুইটা নাম্বার হয়তো কমন পড়ে যাবে। সেই 1-2 নাম্বারের জন্য যে তুমি পাস করবা, সেটাও কোনো কথা না, গ্যারান্টি না। কিন্তু 2 নাম্বার 3 নাম্বার যদি বেশি পড়ে কমন, সেটা থেকে তুমি কেন নিবা না? প্রশ্ন আসে না যে, বা স্যার আমি যদি এই 6 দিনে 6টা টপিক পড়ি, ওখান থেকে 5টা কোশ্চেন কমন পড়ে 5টা নাম্বার বেশি পাই, তাহলে কেন পড়বো না? 6 দিন নতুন টপিক কেন পড়বো না? তার উত্তর হচ্ছে, এ, নতুন তো টপিক বাকি রাখার কথা না। যে পাশ করার মতো ছাত্র, তার সিলেবাস তো আমাদের ক্লাস শেষ হয়েছে আরো 2 মাস আগে। তো 2 মাস আগেই তো তোমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা, পড়া শেষ হয়ে যাওয়ার কথা, নতুন পড়া বাকি রাখার কথা না। আচ্ছা, ধরলাম না হয় কয়েকটা টপিক কোনো কারণে বাকি ছিল, এখন তুমি নতুন করে পড়তে চাচ্ছ। কিন্তু এই নতুন করে পড়তে গিয়ে তোমার আগের যে পুরোটা সিলেবাস যদি আবার তুমি শেষ মুহূর্তে রিভিশনটা দিতে না পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে 10টা বা 15টা বা 20টা চ্যাপ্টার আনটাচ থাকার কারণে, একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট টাচ না করার কারণে সব পড়া জিনিস তুমি ভুলে গেছো। ওখান থেকে তোমার 10-15 নাম্বার হারায় গেল। সো এই লসটা হওয়ার সম্ভাবনা থাকে এখন নতুন পড়া পড়তে গেলে। এই জন্য বলছি যে এখন নতুন পড়া কেউ পড়বা না। হ্যাঁ, যারা এই পজিশনে এমন আছো যে লাস্ট 15-20 দিনের মধ্যে সব সাবজেক্ট আরেকবার রিভিশন দিয়ে দিয়েছো, তারাও সময় পেলে নতুন কিছু পড়তে পারো। কিন্তু লাস্ট 1-1.5 মাসের মধ্যে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে, এগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় আসবে না। সো নতুন কিছু পড়া থাকার কথা না। ঠিক আছে? আরেকটা কথা, এই সময়ে তোমরা রিভাইজ করে যাবা। ম্যাথের সূত্র মনে থাকবে না অনেক। বাংলাদেশ বিষয়গুলি যদি লাস্ট 7 দিনে রিভাইজ না হবে, বা অন্য যে কোনো সাবজেক্ট, গ্রামারের রুলস, বাংলা ব্যাকরণ, জেনারেল নলেজ, এগুলো যদি তুমি রিভাইজ এই 3-4 দিন, লাস্ট 7 দিনের মধ্যে রিভাইজ নাও দাও, তাও তোমার মনে থাকবে। কিন্তু ম্যাথের সূত্রগুলো
তোমার মনে থাকবে না। মেন্টাল এবিলিটির কোনো সূত্র নাই, সো মেন্টাল এবিলিটিও লাস্ট 3-4 দিনের মধ্যে রিভাইজ করা জরুরি না। লাস্ট 3-4 দিন বা 5 দিন, মানে আগামী 7 দিন 6 দিন, তোমার যেগুলো রিভাইজ করতে হবে সেটা হচ্ছে অনলি ম্যাথের সূত্রগুলো। আর হচ্ছে যেগুলো চুম্বক জিনিস, যেগুলো থেকে তুমি জানো কনফার্ম কমন আসবে, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর যে জাতীয় বাজেট এবং জাতীয় অর্থনৈতিক সমীক্ষা। এই দুইটা জিনিস থেকে কোশ্চেন আসবেই আসবে। বাংলাদেশের মাথাপিছু আয় কত, জিডিপি কত, মূল্যস্ফীতি কত, তারপর সাক্ষরতার হার কত, স্থূল জন্ম হার কত, মৃত্যু হার কত, গড়ায়ু কত, এই যে রিপোর্ট গুলো যেটা আমাদের অর্থনৈতিক সমীক্ষায় আছে, এবং জাতীয় যে বাজেট, বাজেট কত টাকা, কোন খাতে সবচেয়ে বেশি হয়েছে, বাজেটে কয়টা খাতে ভাগ করা হয়েছে, হ্যাঁ, জনপ্রশাসন খাতে কত টাকা রাখা হয়েছে, এই ভর্তুকি কত টাকা, ঋণ নিবে সরকার কত টাকা, এই যে তথ্যগুলো, এক কথায় বাজারের যে সামারিটা, এই দুইটা জিনিস তোমরা, এই যদি কেউ আগে না পড়ে থাকো তাহলে নতুন করে পড়বে, নতুন করে পড়লে অনলি এই দুইটা জিনিসই পড়বে। আর যদি রিভাইজ বেশি দিন আগে করে থাকো, ইভেন 1 সপ্তাহ আগেও করে থাকো, আবার 2-3 দিন পরে আবার পড়বে। পরীক্ষার 2-3 দিন আগের আগে তোমরা বাজেট সমীক্ষাটা লাস্ট 2 দিনের মধ্যে অবশ্যই একবার রিভাইজ করে যাবে। কারণ এগুলাতে ডিজিট, ডিজিটের মধ্যে তোমাদের তালগোল পাকিয়ে ফেলবা। দেখতে একই রকম, এক জায়গায় 7.9, আরেক জায়গায় 9.7, দুইটার মধ্যে পরীক্ষা হলে গিয়ে কনফিউজ হয়ে যাবা। সো পরীক্ষার লাস্ট 2-3 দিনের মধ্যে তোমরা অর্থনৈতিক সমীক্ষা এবং জাতীয় বাজেট, সর্বশেষ বাজেট যেটা এই যে গত জুন মাসে, জুন জুলাই যেটা পাস হলো, জুনে যেটা পাস হলো, সেটা তোমরা রিভাইজ করবে। আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? না বুঝলে সঙ্গে সঙ্গে থামিয়ে আমাকে প্রশ্ন করবে। নাফিসা জি কি আছো স্যার। কানেক্টেড? জি স্যার, আছি। আচ্ছা, শরীফ আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে রিসেন্ট ঘটনা। তো আমরা আমরা যদি একটু 48তম স্পেশাল বিসিএস এর কোশ্চেনটা একটু দেখি, ওখানে আমার ধারণা ছিল 100টা কোশ্চেনের মধ্যে মিনিমাম 5টা কোশ্চেন আসবে জুলাই আন্দোলন এবং ডক্টর ইউনূস স্যারের জীবনী থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে। কিন্তু আমি দেখলাম খুবই কম এসেছে, একটা বা দুইটা, একটা কোশ্চেন আসছে বা দুইটা মেবি, আমার একটাই মুহূর্তে মনে আছে, দুইটা চোখে পড়ে নাই আমার, খুব কম দিয়েছে। তো কিন্তু দিয়েছে, 100টা কোশ্চেনের মধ্যে একটা দিয়েছে, 200টা কোশ্চেনের মধ্যে দুইটা তো মিনিমাম দিবেই। কিন্তু আমার ধারণা মিনিমাম 5টা কোশ্চেন দিবেই। ঠিক আছে, সো বাংলাদেশ বিষয়গুলির যে সাম্প্রতিক অংশ বলো আর বাংলাদেশ সরকার ব্যবস্থার অংশই বলো, যে চ্যাপ্টারই বলো না কেন, দুই চ্যাপ্টারে এটা ইনক্লুডেড। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কত তারিখ গঠিত হয়েছে এটা আসছিল পরীক্ষায়। তো এটা তো একদম সিম্পল কোশ্চেন। এটা ছাড়া আরো যে কোশ্চেন গুলো, যে প্রথম উপদেষ্টা কয়জন ছিলেন, কোন দপ্তরের কোন কোন উপদেষ্টা ছিলেন, এবং ডক্টর ইউনূসের যে কয়টা বই লিখেছেন, এবং তিনি জীবনে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, গ্রামীণ ব্যাংক সম্পর্কে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কি কি ঋণ দিয়েছে, কি কি কার্যক্রম করেছে, এগুলো এগুলো একটু তোমরা রিভাইজ করবা, ভালোভাবে পড়বা। নতুন কেউ যদি নাও পড়ে থাকো, এটা নতুন করে পড়বা, এর বাইরে নতুন করে কিছু পড়বা না। জুলাই আন্দোলন এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার এবং ইউনূস স্যারের সংক্ষিপ্ত জীবনী, এই তিনটা জিনিস হচ্ছে সাধারণ জ্ঞানের, নতুন করে পড়বা, এর বাইরে কিচ্ছু নতুন করে পড়বা না। আর জাতীয় অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেটও যদি না পড়ে থাকো, সেটাও নতুন করে পড়বা। এই জিনিসগুলো, যে জিনিসগুলো আমি বললাম, এগুলো পড়তেও কমপক্ষে 3-4 দিন সময় দরকার নতুন করে পড়লে। আর রিভিশন যেটা চলছিল সেটা চলতে থাকবে। এই মুহূর্তে রিভিশন আর বাকি থাকার কথা না, কারণ তোমরা অনেক সময় পেয়েছো, ক্লাস শেষ হয়ে গেছে 2 মাস আগে, 3 মাস আগে। সো এই 3 মাসে 2বার 3বার রিভাইজ করার কথা, করতে পারার কথা, করেছো আশা করি। আর এটা হচ্ছে এই আগামী 7 দিনের আলাপ। এরপরে আলাপ, ও আচ্ছা, এই ইংলিশ লিটারেচার কিন্তু মনে থাকে না। তো তোমরা যদি পারো, যদি সময় থাকে, ইংলিশ লিটারেচারটাও এই 7 দিনে বা লাস্ট 3-4 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে একটু রিভাইজ করবা। বেশি না, 15-20 জন প্রখ্যাত সাহিত্যিকের 5টা 7টা করে বই, এ কয়েকটা নাম, 100টা বইয়ের নাম তোমরা সর্বশেষ 2-3 দিনে রিভাইজ করবা। আচ্ছা, গেল পড়ার আলাপ গেল। পরীক্ষার আগের রাতের কথা বলি। পরীক্ষার আগের রাতে কেউ কখনো মেন্টাল প্রেশার নিবা না।
এক বছরে যেটা পড়ে কমন পড়ে নাই, এই এক রাত পরে সেটা কমন পড়বে না। বরং পরীক্ষার আগে রাতে প্রেশার নেওয়ার কারণে তোমার যদি কোনো কারণে মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায়, মাথা ব্যথা উঠে যায়, বা পরীক্ষা ভীতি তোমাদের অনেকের থাকে, পরীক্ষা ভীতিতে তুমি একটু মেন্টালি শকড হয়ে যাও, হুম, বা ঘুম না হয়, তাহলে কিন্তু প্রবলেম। এটা কিন্তু তোমাদের ফিজিক্যালি তোমাকে উইক করে ফেলবে। আর ফিজিক্যালি উইক হয়ে গেলে অনেক স্ট্রং প্রিপারেশনের প্রলোভন আমি দেখেছি, হতাশ হওয়ার কারণে, ভয়ে, টেনশনে সব ভুলে গেছে, পরীক্ষার চাপে, মেন্টাল প্রেসারে সে সব ভুলে গেছে, এরকম অনেক প্রলোভন আমি দেখেছি। অথচ আগের বিসিএস, পরের বিসিএস সে 140 পেয়ে প্রিলি পাস করেছে, এরকম প্রলোভন, মানে সে আগেও এই কিরকম প্রিপারেশন ছিল, কিন্তু প্রথমবার সে ভয় পেয়ে গেছে, এরকম উদাহরণ আছে আমার লাইফে দেখেছি। আবার এমন উদাহরণও আছে আমি দেখেছি, যে আমার ব্যাচমেট একজন 35 বিসিএস লাইফ স্ট্রোক ক্যাডারের এক দিদি, উনি বেবি ডেলিভারি দিয়ে পরের দিনে সে রিটেন পরীক্ষা দিয়েছে, একটানা 6 দিন নর্মাল ডেলিভারি দেওয়ার পরে, বুঝতে পেরেছেন? সো মেন্টাল স্ট্রেংথ কিন্তু অনেক বড় জিনিস, যেটা আপনাকে এগিয়ে দিবে। তো মেন্টালি স্ট্রং থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে না হলে না হবে তো কি হয়েছে, পরের বার হবে, কিন্তু মাথা নষ্ট করা যাবে না। যা পারি সেটা ছেড়ে দেওয়া আসা যাবে না, ভয় পেয়ে পারা জিনিস ছেড়ে আসা যাবে না। এই জন্য পরীক্ষার আগের রাতে আর্লি ঘুমাবেন, ঘুমটা খুব দরকার। 9টা 10টার মধ্যে আর্লি ব্রেকফাস্ট করে ফেলবেন, ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে ঘুমায় যাবেন ডাটা অফ করে। ব্রেকফাস্ট করার, সরি, ডিনার ডিনার করার পরে 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা ঘুমের রেস্ট থাকে, এরপরে খাবার হজম গেলে আর ঘুমে ধরে না। তো এই ভুলটা আপনারা দয়া করে করবেন না প্লিজ। গেল, নোট ডাউন করেন। হ্যাঁ, নোট ডাউন করেন, কি পয়েন্ট গুলো নোট ডাউন করেন। আর্লি স্লিপ, এটা নোট ডাউন করেন। আর ওই 5টা টপিক যেগুলো পড়েছি সেটা নোট ডাউন করেন। অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় বাজেট, ডক্টর ইউনূস স্যারের জীবনী, তত্ত্বাবধায়ক সরকার, জুলাই আন্দোলন, এই 5টা টপিক নতুন পড়বেন, লিখে রাখেন। আর রিভাইজ করবেন গুরুত্ব দিয়ে 2টা জিনিস, সেটা লিখে রাখেন। একটা হচ্ছে ম্যাথের সূত্রগুলো, 2 নম্বর হচ্ছে লিটারেচার। আচ্ছা। আর পরীক্ষার আগের রাতে আর্লি ঘুমাবেন, স্বাভাবিক খাবার খাবেন, যেন পেট খারাপ না হয়। ভাজা পোড়া খাবার 2-3 দিন আগে থেকেই খাওয়ানো বাদ বাদ দিবেন। গোসল টাইমলি করবেন, ঠান্ডা সর্দি যেন না লাগে, খেয়াল রাখবেন। পরীক্ষার দিন সকালে যেটা করণীয়, গরমের দিন, ড্রেস নিয়ে, সাজুগুজু নিয়ে ভাবার কেউ নাই ওখানে। ওই হাসরের দিন যেমন কেউ কাউকে চিনবে না, নিজের বাপ মাকে চিনবে না, বিসিএস প্রিলিমিনারি হলে কেউ কারো আপনার রূপ দেখার মতো টাইম কারো নাই। আমি, আচ্ছা, এনামুল, লাইভটা একটু দিয়ে দাও তো গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। আমি এখান থেকে বেরোতে পারছি না। আচ্ছা, পেয়েছি। ইভা পাচ্ছে না। ভিডিও তো দিয়েছে, এনামুল তো শেয়ার করেছে, কেন পাচ্ছেন না? লিঙ্কটা আমি আবার কপি করে দিচ্ছি। ইভাকে মেসেঞ্জারে আমি দিচ্ছি। আচ্ছা, এবার একটা এনামুল, ইভাকে একটা মেনশন দিয়ে দাও তো ওই লাইভের ভিডিওটার মধ্যে, পেজে। সাদিয়া ইভা। আচ্ছা, হ্যালো। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। লাইভ কি স্টপ হয়ে গেল নাকি? লাইভ কি বন্ধ হয়ে গেল নাকি? না ভাই, আমি দেখতেছি, আবার একটু ওয়েট করেন। আর রেকর্ডিং কি চলছে?
দেখো হ্যাঁ তো রেকর্ডিং। রেকর্ড। আচ্ছা, রেকর্ডিংটার জন্য আবশ্যিকভাবে চলে। না, লাইভও রেকর্ডিং চলতেছে। থাকলে, আচ্ছা রেকর্ডটা থাকলে পরে সব জায়গায় আপলোড দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা কথা, কি হবে, যেটা হচ্ছে লাইভটা? পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার দিন তোমাদের ড্রেস সম্পর্কে বলছি। অবশ্যই ঢিলেঢালা ড্রেস পরে যাবা, গরম যেন না লাগে, এবং একটা পানির বোতল নিয়ে যাবা। আমি নিজে খুবই স্ট্রং মানুষ ছিলাম। আমি জীবনে কোনোদিন পরীক্ষা হলে পানি নিয়ে যাওয়ার চিন্তা করি নাই। কিন্তু বিসিএস রিটেনের সময় প্রথম দিন এমন পিপাসা লেগেছে, 4 ঘন্টার পরীক্ষা তো, কারো কাছে যে চাইবো এই সুযোগও নাই। এরপর থেকে আমি আহ, চিন্তা করেছি যে না, ওভার কনফিডেন্স ভালো না, অবহেলা করা ঠিক না। পারলে হাফিজের একটা পানির বোতল নিয়ে যাবা, এক্সট্রা জিনিস এটা আর কি। আর আবশ্যিকভাবে তোমরা যেগুলো আবশ্যিকভাবে ফলনীয়, মানে পালনীয় যেটা, সেটা হচ্ছে যথেষ্ট সময় থাকতে যাবা। বৃষ্টির দিন মনে রাখবা। আর ঢাকায় যাদের সিট পড়বে, যানজটের শহর ঢাকা, প্রিলিমিনারি পরীক্ষার দিন যানজট আরো বেশি থাকবে, গাড়ি পাবা না। ঠিক আছে, বৃষ্টি থাকবে, মেন্টালি প্রিপারেশন রাখতে হবে যে প্রয়োজনে কোনো জায়গায় যানজট বেশি করে গেলে নামে হাঁটতে হবে। এরকম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবা। ঘাবড়ে যাওয়া যাবে না কোনো জায়গায়। আচ্ছা, তারপর ওখানে ছাতা নিয়ে একটা পত্রিকার পেপার আছে না, এক্সট্রা পেপার নিয়ে যাবা। সেই পেপারটা বিছিয়ে বসে থাকবা রাস্তার পাশে। ঠিক আছে, ছাতা নিয়ে যাবা, ছাতা নিয়ে ওই পেপার বিছিয়ে ঝিম মেরে 1 ঘন্টা, 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছাইলে, 1-2 ঘন্টা আগে চলে গেলে ওই 2 ঘন্টা যেন তুমি টায়ার্ড না হয়ে যাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রোদ লাগবে, হ্যাঁ, দাঁড়ায় থাকতে পা ব্যথা হয়ে যাবে, টায়ার্ড লাগবে, মেন্টালি, বিশেষ করে মেয়েরা আপুরা মানসিক ভাবে শক্ট হয়ে যাবা। আর্লি বেরোবা, দেখলা যানজট নাই, 10 মিনিটে চলে গেছো। শুক্রবার সকালে যানজট থাকে না ঢাকা শহরে। লাগে, নর্মালি লাগে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা এত দূরে। কিন্তু ওই দিন সকালে দেখবা আর্লি বেরোইছো, সাড়ে 6টা 7টায় বেরোইছো, দেখবা যে আধা ঘন্টায় চলে গেছো। পরে দীর্ঘ 2.5 ঘন্টা বসে থাকতে হবে বাইরে, তাই না? এরকম একটা প্রবলেম থাকতে পারে। সো তখন তোমরা একটা পত্রিকার পেপার আগে থেকে জোগাড় করে রাখবা, এবং একটা ছাতা, এটা তোমরা, এবং একটা পানির বোতল। এই 3টা জিনিস তোমরা এক্সট্রা নিয়ে যাবা। ঠিক আছে, তারপরে পরীক্ষার জন্য যেগুলো নিয়ে যাবা সেটা হচ্ছে অনলি বল পেন। দুইটা তিনটা বল পেন নিয়ে যাবা। এবং সেই বল পেন গুলা 2-3 দিন আগেই বেশি পরিমাণ মানে ওর 3 ভাগের 1 ভাগ কালি শেষ করে পিছলা করে রাখবা। পিচ্ছিল কলম নিয়ে যাবা। খসখসে নতুন কলম কিন্তু বৃত্ত ভরাট করতে টাইম খেয়ে ফেলে বেশি। একটা বৃত্ত ভরাট করতে যদি তোমার 3 সেকেন্ড বেশি লাগে, 200 বৃত্ত ভরাট করতে তোমার 600 সেকেন্ড বেশি লাগবে। 600 সেকেন্ড মানে কয় মিনিট? 60 সেকেন্ড 1 মিনিট, মানে 10 মিনিট বৃত্ত ভরাট করতে তোমার ওয়েস্ট হয়ে যাবে। নাকি ভুল বলতেছি? সরি, 200 বৃত্ত তো আর ভরাট করবো না, কথার কথা বললাম। ধরো তুমি 120টা 130টা বৃত্ত ভরাট করলা। নর্মালি একটা বৃত্ত ভরাট করতে সময় লাগে 5-7 সেকেন্ড। ঠিক আছে, বৃত্ত ভরাট করতে, গোল্লাটা ভরাট করতে। তো এখানে যদি 1 সেকেন্ড করে বেশি লাগে, তাহলে তো মনে করো যে 120 সেকেন্ড, 130 সেকেন্ড, মানে 2 মিনিট নষ্ট হয়ে যাবে তোমার, 2-3 মিনিট, 3 মিনিট নষ্ট হয়ে যাবে। আর 3 মিনিটে তোমাকে আনসার করতে হবে 5টা কোশ্চেন, মানে 5টা কোশ্চেন তুমি টাচ করতে পারবা না, অনলি নতুন, পুরো নতুন কলম নিয়ে যাওয়ার কারণে। একটা উদাহরণ দিলাম, অনলি নতুন কলম নিয়ে যাওয়ার কারণে যে টাইমটা ওয়েস্ট হবে, সেখানে এই টাইমে তুমি 5টা কোশ্চেন আনসার করে ফেলতে পারতা। শেষ দিয়ে কিন্তু সময় থাকে না। সো পুরাতন কলম নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। কেউ জেল পেন নিয়ে যাবা না। স্কেল নেওয়ার কোনো দরকার নাই, পেন্সিল নেওয়ারও কোনো দরকার নাই। যাদের কনফিডেন্সের খুব অভাব, যে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে ভুল করে ফেলবো, তারা পেন্সিল নিতে পারো, কিন্তু পেন্সিলের এমনিতে কোনো কাজ নাই। আগে পেন্সিল দিয়ে ভরাট করে পরে কলম দিয়ে ভরাট করবো, এটা করতে পারো পরীক্ষাটা শুরু হওয়ার আগে। কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে পেন্সিল দিয়ে দাগাবা, ওভাররাইট, পরে এটার উপরে আবার ওভাররাইট করো কলম দিয়ে, এটা অনেকে করে বেশি সাবধানতার জন্য। এটা করতে যাবে না, কারণ তাহলে লাস্টের দিকে গিয়ে দেখবা সময় পাবা না। আচ্ছা, কলম নিবা বললাম। অ্যাডমিট কার্ড, হাতে যে ব্যাগটা থাকবে, ব্যাগ অথবা ফাইল, কিছু না কিছু তো নিবা। কলম এবং অ্যাডমিট কার্ড সেই ফাইলে, সবকিছু ফাইলের মধ্যে রাখবা।
কিন্তু একটা এক্সট্রা কলম এবং অ্যাডমিট কার্ড অবশ্যই তোমার পকেটে রাখবা। মেয়েরা পকেট না থাকলে যে কোনো জায়গায় গোপন জায়গায় লুকিয়ে হইলেও নিয়ে যাবেন। বা ধরেন আহ কোমরের সাইডে, সেলোয়ার কামিজের কোমরের সাইডে একটা কলম এবং একটা অ্যাডমিট কার্ড লুকিয়ে নিয়ে যাবেন। কারণ বাসে যখন যাবেন, লোকাল বাসে টেনশন থাকবে, ভুলে আপনি ফাইলটা রেখে চলে যাবেন, এরকম অনেক মানুষের ঘটে। ঠিক আছে? সো পরীক্ষাটা যেন অ্যাটলিস্ট বাতিল না হয়ে যায়, এই জন্য একটা কলম এবং একটা অ্যাডমিট কার্ড এক সেট ব্যাকআপ হিসেবে আপনার বডিতে রাখবেন। সেটা প্যান্টের পকেটে হোক, শার্টের পকেটে হোক, পায়জামার কোচের মধ্যে হোক, যে কোনো জায়গায় নিয়ে যাবেন এটা। আর ফাইলের মধ্যে বাকি সব নেবেন। ফাইলের মধ্যে কি কি নেবেন? ফাইলের মধ্যে দুইটা কলম, অ্যাডমিট কার্ড একটা, অ্যাপ্লিকেন্টস কপি যদিও লাগে না কিন্তু নিয়ে যাবেন, এবং এনআইডি কার্ড মনে করে নিয়ে যাবেন। এনআইডি কার্ড সব জায়গায় আবশ্যক না, কিন্তু কোনো কোনো জায়গায় এনআইডি কার্ড চেয়ে বসে পরীক্ষার হলে, তখন বিড়ম্বনায় পড়তে হয়। অনেক জায়গায় পরীক্ষা নাকি দিতেও দেয় না, শুনেছি বের করে দিছে এনআইডি কার্ড নাই এই জন্য। কিন্তু এনআইডি কার্ড কিন্তু আবশ্যক না। তো আপনাদের এনআইডি কার্ড নিতে তো অসুবিধা নাই, বরং এটা আপনার জন্য সুবিধা। এনআইডি কার্ড এবং অ্যাপ্লিকেন্টস কপি যদি আপনারা নেন, তাহলে সুবিধা কি সুবিধা? আপনারা পরীক্ষায় কিন্তু রাফ করার জন্য কোনো কাগজ দিবে না। ইভেন ওএমআর শিটে তো রাফ কোনোভাবে টাচ করাই যাবে না, কালি দেওয়াই যাবে না। কোশ্চেন পেপারেও কিন্তু অনেক অনেক ঘাওড়া ইনভিজিলেটর কোশ্চেন পেপারে দাগ দেখলে আটকায় দেয়, প্রশ্ন করে, কোশ্চেন চেঞ্জ করে দেয়, অনেক কিছু করতে পারে। যদিও আমি নিজে রাফ করেছিলাম আমার কোশ্চেন পেপারের মধ্যে, আমার স্পষ্ট মনে আছে। এবং আমার সেই কোশ্চেন পেপারটা এখনো আমার ঘরে সুন্দর করে আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার কোশ্চেনটা আর হচ্ছে পত্রিকায় যে বিজ্ঞাপন দিয়েছিল সেই পত্রিকাটা রেখে দিয়েছি আমার স্মৃতি হিসেবে, এই জন্য। তো কোশ্চেন পেপারে আপনারা রাফ করতে পারেন। আবার ওই যে অ্যাপ্লিকেন্টস কপি এবং এনআইডি কার্ডের এক্সট্রা কপি, এটার ব্যাক সাইডে আপনারা ম্যাথের রাফ গুলো করতে পারেন, এটা সুবিধা। তো এই হচ্ছে আপনারা পরীক্ষার হলে কি কি নিয়ে যাবেন, কি কি নিয়ে যাবেন না। প্রথমেই বলি, মোবাইল নাম্বার কেউ নিয়ে যাবেন না, এবং হাত ঘড়ি কেউ নিয়ে যাবেন না। অ্যাডমিট কার্ডে দেখবেন স্পষ্টভাবে লিখে দেওয়া আছে যে কেউ হাত ঘড়ি বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে যাবেন না, কারণ ওখানে পরীক্ষার হলে, প্রত্যেকটা পরীক্ষার হলে ঘড়ি নিশ্চিত করা থাকবে। ক্যালকুলেটর নিয়ে যাবেন না, ক্যালকুলেটর নেওয়া নিষিদ্ধ। মোবাইল নিলে একদম ডিরেক্ট আপনি মানে এক্সপেল হয়ে যাবেন। আর অনেকে মনে করে নিয়ে যাই পরীক্ষার হলে সাইডে রেখে দিব, না, এটা কোনো সুযোগ নাই। পরীক্ষা হলেও রেখে দেওয়ার সুযোগ নাই। অনেক সময় পরীক্ষার বাইরে 10 টাকা 20 টাকা দিয়ে মামারা মোবাইল জমা রাখে, দিবেন সারাক্ষণ টেনশন করবেন, আরে আমার মোবাইলটা নিয়ে মনে হয় মামা ভাগছে। এই টেনশনটা করার দরকার আছে? দরকার নাই। পারলে একজন লোক সাথে নিয়ে যাবেন, এটা ভালো, মেন্টাল সাপোর্ট থাকে। এবং পরীক্ষার হলে সে বাইরে আপনাকে খুঁজে নিবে, এটা ভালো হয়। একজন লোক, বন্ধু বা ফিয়ন্সি থাকলে, স্পাউস থাকলে, ভাই বোন থাকলে নিয়ে যাবেন। না হলে দরকার নাই, একা একা যাবেন, রাস্তাঘাট চিনলে একা একা যাবেন। কনফিডেন্টলি আমি একা পরীক্ষা দিছি, আমার কোনো বন্ধু ছিল না। লিজেন্ডস ফ্লাই অ্যালোন, আই এম এ লিজেন্ড। আমার বিসিএস এর সব দিনগুলো মনে হয় আমি যে কি পরিমাণ লিজেন্ড ছিলাম। একা একটা বদ্ধ রুমের মধ্যে থাকতাম। তখন বুটেক্সে পড়তাম, তো মাস্টার্সে বুটেক্সের কোয়ার্টারে আমি একটা রুম পেয়েছিলাম, ছাত্রদের হলে না, হল ছেড়ে হল নাই, কোয়ার্টার ছিল, স্টাফ কোয়ার্টার, কোনো স্টাফ ছিল না, খালি ছিল। এই জন্য প্রিন্সিপাল স্যার আমাকে, আমরা তিনজনকে, মাস্টার্সের স্টুডেন্টকে সুযোগ করে দিছিল। তো ওরা তো আর বিসিএস পরীক্ষা দিতে আসে নাই, আমি গেছি একা, শুক্রবার কেউ নাই, আমি একা। আর পরের সপ্তাহে রিটেন পরীক্ষার সময় আমি ওখানে থেকে পরীক্ষা দিছি, একা একা গেছি। তেজগাঁও থেকে আমার সিট পড়ছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে, আসাদ গেট আর কি। তো ফার্ম গেটে এসে হাইটা হাইটা ফ্লাইওভার পার হইতাম, একা গেছি, মোবাইল নিয়ে নিয়ে সাথে। ঠিক আছে? তো মেন্টালি স্ট্রং হইতে হবে লাইফে। মেধা থাকলে জীবনে সফল হওয়া যায় না, একটু বুদ্ধি থাকতে হয়, আর আত্মবিশ্বাস থাকতে হয়। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বলি। আপনার কোশ্চেন পারেন নাই এটা নিয়ে হতাশ হবেন না। না পারেন নাই, পারেন নাই, তো আপনি ফেল করেছেন, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু পারতেন আপনি, সময় পান নাই এই জন্য দাগাইতে পারেন নাই সবগুলা, এটা কিন্তু জীবনেও মেনে নিতে পারবেন না। কান্না করবেন পরীক্ষা হলে এসে, বাসায় এসে। তো আপনাকে হিসাব করতে হবে
যে ম্যাথের জন্য 15টা ম্যাথের জন্য আপনি 20-25 মিনিট বরাদ্দ রাখতে পারেন সর্বোচ্চ। আর কোনো সাবজেক্টের জন্যই এত সময় দেওয়া যাবে না। হিসাব করবেন, বাকিগুলোর জন্য আধা মিনিট করে সময় দিবেন। 30টা বাংলাদেশ বিষয়গুলি কোশ্চেনের জন্য সর্বোচ্চ 15 মিনিট। ঠিক আছে? ইংলিশ গ্রামারের জন্য আর বাংলা ব্যাকরণের জন্য একটু সময় বাড়তি রাখবেন, ম্যাথের জন্য একটু সময় বাড়তি রাখবেন। এগুলো একটু ভাবতে হয়। তো এই যে নর্মালি গড়ে 36 সেকেন্ড, 200টা কোশ্চেনকে যদি আপনি একবার করে রিডিং করেন, 200 দিয়ে যদি আপনি 120 মিনিটকে ভাগ করেন, একটা কোশ্চেনের জন্য সময় থাকে 36 সেকেন্ডস। সো 10টা কোশ্চেনের জন্য 360 সেকেন্ড, মানে 6 মিনিট। তো আপনি হিসাব করবেন যে টাইম অনুযায়ী আগাচ্ছে কিনা। প্রতি 10 মিনিট 20 মিনিট পর পর ঘড়ি দেখবেন। আমি যেইভাবে প্ল্যান করে গেছি, একটা প্ল্যান আজকে রাতেই বসে করবেন যে আমি প্রথমে কোন সাবজেক্ট আনসার করব, কত মিনিটে করব, টাইমের সাথে সাথে আছি না পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে গেলে আপনি পরের সাবজেক্টে টাইম কম দিবেন, দিয়ে এগিয়ে আনবেন। আর বেশি এগিয়ে গেলে দেখেন, যদি দেখেন যে না বেশি সময়ের চেয়ে 2-3 মিনিট আগে চলে যাচ্ছেন, তাহলে প্রয়োজনে একটু স্লো হবেন। কারণ বেশি আগায় গেলে এমন হইতে পারে আপনি তাড়াহুড়া করতে গিয়ে দাগাইতেছেন ভুল, মুখে বলতেছেন খ, দাগায় বলছেন গ। এরকম ঘটে, দুইটা কোশ্চেন এরকম ঘটবে। আপনি পারেন, অঙ্ক করছেন, দেখছেন হ্যাঁ খ নাম্বার আনসার, দাগানোর সময় ভুলে গতে দিয়ে দিচ্ছেন, কারণ আপনি মানুষ, আপনি রোবট না। আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্ট এভাবে করবেন। ম্যাথ সবার শেষে আনসার করবেন, অবশ্যই সবার শেষে আনসার করবেন। কারণ ম্যাথ করতে গেলে অনেক ব্রেন খরচ হবে। ব্রেনের উপর প্রেশার গেলে দেখবেন পারা জিনিস ভুল করে ফেলবেন, ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ মিলাইতে পারবেন না। আমি একটা বুদ্ধি দেই, ইংলিশ গ্রামার আর বাংলা ব্যাকরণটা আগে আনসার করবেন, বাংলা ইংলিশ আগে আনসার করে ফেলবেন। পরে জিকে, ভূগোল, নৈতিকতা এগুলো আনসার করবেন। আইসিটি, বিজ্ঞান আনসার করবেন। সবার শেষে মেন্টাল এবিলিটি আনসার করবেন। সবার শেষে গিয়ে ম্যাথ করবেন। ম্যাথের আগে করবেন মেন্টাল এবিলিটি, মানে নবম সাবজেক্ট হবে মেন্টাল এবিলিটি, আর দশম সাবজেক্ট হবে ম্যাথ, আর প্রথম এবং দ্বিতীয় সাবজেক্ট হবে বাংলা এবং ইংরেজি। ঠিক আছে? কেন বাংলা ইংরেজি বললাম? বাংলা ইংরেজি আনসার করতে গেলে ব্রেন কালচার করতে হয়, ব্রেনের উপর চাপ যাবে। ঠিক আছে? সো ফ্রেশ ব্রেনে বাংলা আর ইংরেজি একটু একটু করে ফেলবেন। কিন্তু আগে যদি আপনি 1 ঘন্টা শুধু জিকে আনসার করেন, জিকে বিজ্ঞান এগুলো আনসার করেন, ব্রেন অলরেডি টায়ার্ড হয়ে যায়। তখন দেখবেন ইংরেজির গ্রামারের রুলস মনে করতে গিয়ে আপনি একটু ঘাবড়ায় গেছেন, এটা হইতে পারে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে এটা এতটা প্রযোজ্য না, কারণ সমস্যা না। কারণ কি জানেন, ম্যাথ এমনিই কঠিন। এর মধ্যে হইলো ম্যাথ হইলো 15টা, আপনি আনসারই করবেন হয়তো 7টা 8টা 10টা। এর মধ্যে দুইটা যদি আপনি চাপের কারণে ভুলে যান, 2টা নাম্বার খুব বড় ফ্যাক্টর না। কিন্তু 15টা ম্যাথ আগে করতে গিয়া যদি আপনি পরে 200 কোশ্চেন বা বাকি 180টা কোশ্চেনের উপর প্রভাব পড়ে, ব্রেন দুর্বল হয়ে, ব্রেন টায়ার্ড হয়ে যায়, সেটা কিন্তু আপনার পাসকে ফেলে কনভার্ট করে ফেলবে। এই জন্য ম্যাথ আগে আনসার করা যাবে না। তবে হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ার এবং আমার মতো যারা ম্যাথে স্ট্রং, তারা সবার আগে ম্যাথ দিবেন। কারণ কি জানেন, আমার স্ট্র্যাটেজি ছিল ম্যাথ, মেন্টাল এবিলিটি, সায়েন্স, আইসিটি, এই সাইডের মধ্যে আগে 55 কনফার্ম করে পরে বাকিগুলা এমনি আমার 100, বাকি 50-60 এমনি পাবো। এটা ছিল আমার স্ট্র্যাটেজি। তা আমার মতো যারা আছেন, ম্যাথকে খুব প্রায়োরিটি দিয়েছেন, খুব ভালোভাবে করেছেন, এবং ম্যাথ করতে গেলে খুব চাপ পড়ে যায় না, মাথা গরম হয়ে যায় না, ইজিলি ম্যাথ করতে পারেন, তারা বরং সবার আগে ম্যাথটা করে ফেলবেন। এটা ব্যতিক্রম। কারণ যখন দেখবেন 15টার মধ্যে 13টা 12টা ম্যাথ করে ফেলছেন, নিজেকে একটু কনফিডেন্ট ফিল করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হইলো, এই ম্যাথের 12টা নাম্বার আপনার খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি এনে 12-13 পাবেন কনফার্ম, এটা আপনার ছাড়া যাবে না। কিন্তু শেষ দিকে যদি সময় না পান, তাহলে যেন আপনি জিকের দিক থেকে সময় না পান, এটা যেন ঘটে, ম্যাথের জন্য সময়ের কারণে না ঘটে। কারণ যাদের জিকে দুর্বল, যারা ম্যাথে স্ট্রং, জিকে যারা দুর্বল বা অন্য ধরেন বিজ্ঞানে, ধরেন না বিজ্ঞানে দুর্বল হওয়ার সুযোগ নাই, যে ম্যাথে স্ট্রং সে বিজ্ঞানে স্ট্রং। ধরেন আপনি ইংলিশে দুর্বল, ম্যাথে স্ট্রং, তাহলে ইংলিশ সবার লাস্টে আনসার করবেন। যেটা সবচেয়ে কঠিন লাগে সেটাকে সবার লাস্টে আনসার করবেন, যেন সময় যদি না পান, তাহলে যেই সাবজেক্ট আপনি পারেন না, সেই সাবজেক্ট যেন টাচ করতে না পারেন, সেটা এটা যেন ঘটে। পারা সাবজেক্ট গুলো আগে আনসার করবেন। ঠিক আছে? এটা হলো একটা ঘটনা। আরেকটা জিনিস বলে দেই, অনেক সময় পরীক্ষকরা 4টা 5টা কোশ্চেন একসাথে হার্ড দেয় ছাত্রকে ঘাবড়ে দেওয়ার জন্য। ছাত্র যখন দেখি কি রে, এটা বললাম না, এটা বললাম না, এটা বললাম না, এটা বললাম না, 5টা কোশ্চেন একসাথে টাচ, 8টা 10টা কোশ্চেন টাচ করতে পারি নাই, আমি তাহলে ফেল করব। এইটা
মেন্টাল স্ট্রেংথ পরীক্ষা করার জন্য প্রশ্নকর্তারা অনেক সময় করে। সো আপনার এটাতে ঘাবড়াবেন না। আর অনেক সময় এমন ঘটে যে একটা না 4টা 5টা কোশ্চেন খালি খ খ খ খ খ, তখন ছাত্ররা কনফিউজড হয়ে যায়, না পরেরটা খ হইতে পারবে না, এটা গ হবে। তার মনে হচ্ছে খ, খ অথবা গ যে কোনো একটা আনসার, তার কাছে বেশি মনে হচ্ছে খটা আনসার, তো সে দাগায় ফেলবে গ। কারণ আগের 3টা একসাথে খ হয়েছে, আবারও খ হবে, অসম্ভব। এটা মনে করে সে ইচ্ছা থাকা সত্ত্বেও খ এর জায়গায় গ দেয় না। এটা করবেন না কখনো। মেন্টালি স্ট্রং থাকবেন। 20টা কোশ্চেনে যদি একসাথে খ হয়, আপনি খই দাগাবেন। আচ্ছা। আর প্রশ্ন যদি পুরো প্রশ্ন যদি দেখেন কঠিন, সব সাবজেক্টই কঠিন, পারতেছেন না, তারপরে আপনি হাল ছেড়ে দিবেন না। মনে করবেন না যে আমি পারতেছি না, আমি খালি পারতেছি না, সবাই পারতেছে, আমি আমি প্রিলি ফেল, এটা ভাববেন না। কারণ এমনও হতে পারে যে প্রশ্নটাই অ্যাবনর্মাল করছে, বেশি কঠিন করে ফেলছে, কেউই পারতেছে না। কাটমার্ক 100-র নিচে নেমে আসছে, 70 80 90 কাটমার্ক। আমি যেটা দিয়েছিলাম 35তম বিসিএস এ 70-এর মতো ছিল কাটমার্ক। প্রথম দিকে দেখি কি কিছুই পারতেছি না, পরীক্ষা ছেড়ে দিব, পরে দিয়ে পোলাপান রুমের মধ্যে চিল্লাইতেছে, একজন কোশ্চেন ছিঁড়ে ফেলছে টান মেরে আর আগে, আর একজন দেখলাম কলম ঢিল মারছে। তখন বুঝলাম না, কোশ্চেনই তাহলে অ্যাবনর্মাল হয়েছে। একজন বলছে 3 বছর ধরে কি বললাম তাইলে, মানে সে 3 বছরের পুরানা পাপী, মানে সে অনেক অভিজ্ঞ, সেই বলতেছে যে আমি পারতেছি না। তার মানে তার মানে বুঝতে পারছি যে কোশ্চেনটা অ্যাবনর্মাল ছিল। হ্যাঁ, আসলেই 35তম বিসিএস কোশ্চেনটা 34 পর্যন্ত যে কোশ্চেন ছিল তার তুলনায় ব্যতিক্রম, গতানুগতিক ধারার বাইরে। তখন আমি বলছি না, আমি পরীক্ষা ছাড়বো না, আমি 70-ই পাবো। 70 যদি পাই আমি এটাতেই পাশ করব। এবং আসলেই তাই হয়েছে, 100-র মতো পেয়ে গেছি এবং পাশও করে ফেলছি। তো হাল ছাড়া যাবে না, ঘাবড়ানো যাবে না, শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে। আচ্ছা। আরেকটা কথা, আশেপাশে জিজ্ঞেস করতে যাবেন না। কারণ মনে রাখবেন, প্রতি 200 300 জনে একজন পাশ করে প্রিলি। তো আপনার পাশে যে পড়ছে সে আপনার চেয়ে বেটার, এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, যদি কেউ থেকে থাকেন যে ম্যাথে খুব দুর্বল, সে ডানে বামে জিজ্ঞেস করে ফেলতে পারেন যে ভাই, এমনি খোঁজ খবর নেই ভাই, কি করেন, কোন সাবজেক্টে পড়ছেন, দেখবেন ম্যাথের স্টুডেন্ট আছে কিনা, ম্যাথ ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছে কিনা, তাইলে হয়তো তার কাছ থেকে সর্বোচ্চ ম্যাথ কনফার্মলি নিতে পারেন সাহায্য। কিন্তু মনে রাখবেন, মানুষ হলো বেঈমান, মানুষ হিংসা করে, মারাত্মক হিংসা। ইচ্ছা করে ভুল বলতে পারে, আর যেটা আপনি পারেন নাই ধরে নেবেন সেও পারে না, কারণ কোশ্চেনটাই কঠিন। ঠিক আছে, অযথা দেখাদেখি করতে গিয়ে টাইম নষ্ট করবেন না। হ্যাঁ, দেখাদেখি করতে পারেন একদম শেষে, যদি দেখেন যে দাগায় ফেলছেন, 100-র মতো পাবেন, আর 5-10টা নাম্বার পাইলে হয়তো পাশ করে ফেলতেন, তখন সময় থাকলে চেষ্টা করতে পারেন। বাট এটা আমি নিষেধ করি, আগে প্রথম দিকে এটা করবেন না, আগে নিজে যা পারেন সেটা ভালো করে আনসার করবেন। আর আরেকটা জিনিস বলি, যে নেগেটিভ হয়ে যায়, অনেকে বলতেছে অনেক, আমার অনেক নেগেটিভ হয়ে যায়, যেমন এদের নাফিসা আপু বললো, স্যার আমি তো মডেল টেস্ট দিচ্ছি, ভালোই পারতেছিলাম, কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে অনেক, এই জন্য নাম্বার কমে আসতেছে। নেগেটিভ আবার হয় কিভাবে? আপনি যদি জানেন না বাংলাদেশের রাজধানী ঢাকা, আপনি কি নয়াদিল্লি দাঁড়াচ্ছেন? তাহলে যেহেতু আপনি জানেন না বাংলাদেশের রাজধানী কোনটা, এই জন্যই তো আপনার ভুল হচ্ছে। তাহলে আইডিয়া করে দাগানো যাবে না, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। আবার আরেকটা কথা আছে এখানে, যে একদমই দাগানো যাবে না কনফার্ম না হয়, এটাও ঠিক না। আইডিয়া করে দাগানো যাবে না, কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের রাজধানী অমুকটা, এরকম করে দাগানো যাবে না। কারণ এখানে করলে আপনার যেহেতু 4 ভাগের 3 ভাগ হচ্ছে ভুল, মানে 75% পসিবিলিটি হচ্ছে রং হওয়ার। সো এই রিস্কটা নেওয়া যাবে না। স্যার সেন্স আমারও অফ লাইফ। নেগেটিভ। স্যার আমিও নেগেটিভ মার্ক পাচ্ছি বেশি কনফিডেন্সে স্যার। কয়েকটা মক টেস্ট দিছি, যে ফাইনাল যে মক টেস্ট গুলো আর কি চট্টগ্রামে, মানে স্যার আচ্ছা। নেগেটিভ মার্ক কেমন জানি ইয়া হচ্ছে। যেমন নবম মডেল টেস্টে ছিল 97 কাট মার্ক ছিল, আচ্ছা। 97 কাট মার্কে 87 পর্যন্ত আসছে, কিন্তু নেগেটিভ মার্ক পেয়ে ফেলছি 10 12। ও আচ্ছা। হ্যাঁ, আইডিয়া করে আনসার দিবেন না, তাহলে নেগেটিভ আসবে না। আরেকটা জিনিস, কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলোর আনসার হচ্ছে 2টার যে কোনো একটা, আপনি নিশ্চিত এই 2টা আনসার হইতে পারে না, বাকি 2টার যে কোনো একটা আনসার। আপনারা ম্যাক্সিমামে কিন্তু এটা ছেড়ে দেন, ভাবেন যে নেগেটিভ হয়ে যাবে, আমি এটা দাগাবো না। আমি বলে দিচ্ছি, আমার উপর ট্রাস্ট রাখেন, যে কোশ্চেন গুলোর অপশনের 2টার যে কোনো একটা আনসার আপনি জানেন, সেগুলো দাগায় আসবেন।
কেন দাগায় আসবেন? দেখবেন 200টা কোশ্চেনের মধ্যে আনুমানিক 20টা কোশ্চেন থাকবে এরকম, যেগুলো আর দুইটার একটা আনসার। ঠিক আছে? এবং প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী যেগুলো দুইটার একটা আনসার, এগুলো চোখ বন্ধ করে আপনি খ গ ক খ একটা কিছু দাগায় ফেললে দেখবেন আপনি 10টা ভুল হয়ে যাবে, 10টা সঠিক হয়ে যাবে, যেহেতু অর্ধেক অর্ধেক পসিবিলিটি। তো 10টা যদি সঠিক হয়ে যায়, আপনার নাম্বার অ্যাড হবে +10। আর 10টা ভুল হওয়ার জন্য আপনার মোট নাম্বার থেকে মাইনাস করা হবে -5। যেহেতু একটা কোশ্চেনের জন্য 0.5 কাটা, 10টা কোশ্চেনের জন্য 5 নাম্বার মাইনাস করে দিবে। তাহলে ওই 20টা কোশ্চেন দাগিয়ে আপনার মোট নাম্বারের সাথে অ্যাড হইলো +10 আর মাইনাস হইলো -5, গড়ে গিয়ে 5টা নাম্বার আপনার অ্যাড হয়ে যাবে। ধরা যাক আপনি 110টা দাগাইছেন কনফিডেন্টলি, ঠিক আছে? এখন কাট মার্ক হয়তো 112 বা 13 ছিল, আপনার আরো 5টা নাম্বার দরকার ছিল। এখন ওই 20টা যে কোশ্চেন ছিল যেগুলোর দুইটার একটা আনসার, সেগুলো যদি আপনি দাগায় ফেলেন, তাহলে 10টা কারেক্ট হওয়াতে 110-এর সাথে আপনার অ্যাড হবে 10 নাম্বার, মানে 120। আর 10টা ভুল হওয়াতে মাইনাস হবে 5, মানে পাবেন আপনি ফাইনালি 115। আপনি যদি ওই 20টা কোশ্চেন টাচ না করতেন, তাহলে আপনার নাম্বার থাকতো 110। আর ওই 20টা কোশ্চেন দাগানোর কারণে আপনি পেয়েছেন 115, 5টা নাম্বার বেড়ে যাবে। সো এটা 20টাই হোক আর 5টাই হোক আর 25টাই হোক আর 30টাই হোক, দুইটার একটা কোশ্চেন আনসার হবে, এরকম আনসার আপনি কনফিডেন্টলি দাগিয়ে আসবেন। ঠিক আছে? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, নাই। তো আমার ইনস্ট্রাকশন আপাতত শেষ। আমি একটু রোমান স্যারের, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আমি রোমান স্যারের একটু ইনস্ট্রাকশন নেই। রোমান স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ আমিও সো আমি মাচ। একটু বলেন আপনি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। আসলে আপনি মোটামুটি সব পয়েন্টই তুলে নিয়ে আসছেন, বিশেষ করে পরীক্ষার আগে কি পড়তে হবে বা মেন্টাল স্ট্রেস কিভাবে মিনিমাইজ করা যায়, সব বিষয়ে আপনি তুলে নিয়ে মানে বলে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, অলরেডি বলে ফেলেছেন, আমি শুনলাম মনোযোগ দিয়ে। তো আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে জাস্ট পরীক্ষা চলাকালীন সময়ে। পরীক্ষার আগে আপনি মোটামুটি সবই ভালো বলেছেন, এখানে আমার কাছে মনে হয় আমি যেটা বলার প্ল্যান করেছিলাম আপনি এটা অলরেডি বলে ফেলেছেন। তা আমি পরীক্ষা চলাকালীন সময় বিশেষ করে আপনাকে মানে আমি যেটা বলবো যে স্টুডেন্টরা পরীক্ষা চলাকালীন সময় কি বলবে সেটা নিয়ে একটু ওদেরকে কিছু বলি তাহলে। হ্যাঁ, শিওর, শিওর। আচ্ছা, সবাই কেমন আছেন বলেন, আগে কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি স্যার, স্যার, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি স্যার। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে একদম খুব সন্নিকটে চলে আসছে পরীক্ষা, 19 তারিখে পরীক্ষা। আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমি যে থিওরিটি অ্যাপ্লাই করতাম, আমি আলহামদুলিল্লাহ কোনোবার বিশেষ পিলিতে ফেল করিনি। আমি 38 থেকে শুরু করে একদম 43 পর্যন্ত প্রত্যেকটা বিশেষে টিকেছি। যদিও 41 এবং 43 বিশেষ আমি ভাইবা দিইনি, কারণ আমার শিক্ষা ক্যাডারে ভালো লাগে। রাজশাহী কলেজে যেহেতু পোস্টিং, এই জন্য আমি যাইনি। তো আমার স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট গুলো থেকে আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে যে আপনি কিভাবে পরীক্ষায় ভালো করবেন। জাস্ট বেশ না 2-3 মিনিট, 2-3 মিনিটে শেষ করে দেবো আমি। প্রথমত হচ্ছে আমি যে কাজটা করতাম, বা আপনারা আমার আমার যদি স্ট্র্যাটেজিটা আপনার ভালো লাগে আপনি এটাই করতে পারেন। প্রথমত হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে পরীক্ষা দিনে আপনি যখন যাবেন পরীক্ষার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে পরীক্ষা যখন আপনার কোশ্চেনটা দেবো, ওটা কিন্তু 2 পেজের কোশ্চেন থাকে। মানে যদিও 4টা পৃষ্ঠা থাকে, কিন্তু মানে আপনার 4টে পৃষ্ঠা বলতে কি, মানে আপনার 2টা পেজ সেটা হচ্ছে আপনার ইয়া করা থাকে, মানে 2টা পেজ ওটা ভাঁজ করলে 4টা হয়ে যায়। এখন প্রায় সময় আমার যে সমস্যাটা হতো প্রথম পরীক্ষা দিবারে, যে এই কোশ্চেনটা আমি যখন ইয়ে করি তখন দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা এই ঝামেলাটা হতো। আমি পরীক্ষার সময় পকেটের ভিতরে 2টা ছোট্ট পিন নিয়ে যেতাম, নিয়ে যে প্রথমে আগে কোশ্চেনটা পাওয়ার সাথে আগে উপরে এবং একটা নিচে 2 জায়গাতে আমি 2টা স্টাপলার করতাম, মানে হাত দিয়ে ঢুকে দিতাম। জাস্ট মানে সর্বোচ্চ 5 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে ওকে। এরপরে পুরা 2 ঘন্টার সময় আর পরীক্ষার এই কোশ্চেনটা আমার ঝামেলা করতো না। কারণ প্রায় সময় আমি যখন ইয়া করতে যেতে তখন আমার সমস্যা হতো, আমি তৃতীয় পৃষ্ঠায় আছি না চতুর্থ পৃষ্ঠায় আছি, এই সমস্যাটা হতো। এই সমস্যাটাকে মিনিমাইজ করার জন্য আপনি যদি মনে করেন এটা করতে পারেন, তাহলে আপনার এই কোশ্চেনটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এখন 2 নাম্বার কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনি সাপোজ আধা ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি প্রায় সময় আপনার মনে হয় আপনি কতটা দাগাইছেন কতটা দাগাননি। এই সময় এই এই জিনিসটা কিন্তু আপনার কনফিউশন কাজ করে যে আসলে কতটা দাগালাম কতটা দাগালাম না।
আমি যেটা এখানে করতাম, আপনার যদি মনে হয় এটা ভালো অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে যে আমি যখন কোশ্চেনটা পাইতাম, পাওয়ার পরে আমি আগে খেয়াল করতাম এটা 1 নম্বর সেট, 2 নম্বর সেট, না 3 নম্বর সেট, না 4 নম্বর। যদি 1 নম্বর সেট হয় তাহলে এটা সাধারণত সাদা হয়, এই সেটটা সবচেয়ে ইজি। ইজি মিনস মানে কোশ্চেন গুলো একদম মানে একদম সুন্দর করে দেওয়া থাকে। আর এখন যখন আমি যখন কোশ্চেন আনসার করতে যেতাম তখন কি করতাম, যেটা একদম পারতাম, যেটা একদম আমি পারবো, সেটা আমি কোনোখানে টিক মার্ক দিতাম না, কোনো কিছুই করতাম না। আর যেটা একদম পারবো না সেটা একটা ক্রোজ দিতাম, মানে এটা আমার পক্ষে জীবনেও সম্ভব না, এরকম কিছু কোশ্চেন থাকবে, সেটা আমি কি করতাম, ক্রোজ দিতাম। তাহলে ওটা আমি সেকেন্ড টাইম আর দেখবো না। এরপর যেটা আমার মনে হয় 50% অ্যাভাব, মানে সম্ভাবনা যে আমি ট্রাই করলে এখন আমার মনে আসতেছে না, এরকম একটা কনফিউশন কাজ করে যে হয়তো বা এই তিনটার মধ্যে কোনো একটা হবে, অথবা এই দুইটার মধ্যে কোনো একটা হবে। এই ধরনের কোশ্চেন গুলাকে আমি কি করতাম, একটা রাউন্ড দিয়ে যেতাম। সাপোজ এটা 4 নম্বর বা 5 নম্বর কোশ্চেন, আমি এটা বৃত্ত দিয়ে একটা মানে গোল চিহ্ন দিতাম, যে এই কোশ্চেনটাকে আমি মানে রাউন্ড করে করে দিতাম, একটা সার্কেলের মাঝে রাখতাম, যে এইভাবে এইভাবে সাপোজ আমি শেষ করে ফেললাম। এখন শেষ করার পরে এখন আমার কোশ্চেন জাগে, আমি 1.5 ঘন্টা, অবশ্যই আমি এটা 1.5 ঘন্টার মধ্যে করে ফেলবো, 1.5 ঘন্টা ক্লোজ করবো না। 1.5 ঘন্টার মাঝে তখন আমি খেয়াল করে দেখবো যে আমি কয়টা কোশ্চেন দাগাইছি। এখন আমার আমি কিন্তু কি করতাম, আমি আবার করতাম না, যেটা কয়টা কোশ্চেন দাগাইছি এটা আমি গণার সবচেয়ে সহজ হয়ে আমি কয়টা ক্রোজ দিয়েছি। সাপোজ ক্রোজ দিয়েছি আমি 10টা বা 15টা বা 20টা, আমি 20টা কোশ্চেন ক্রোজ দিয়েছি। তার মানে এখন 180টা কোশ্চেন আমি চাইলে দাগাতেও পারবো। এখন প্রশ্ন হচ্ছে 180টা কোশ্চেন দাগা, এখন ব্যাপারটা হচ্ছে এখন আমি কিন্তু 20টা কোশ্চেন অলরেডি ক্লোজ দিয়েছি, এই 20টা কোশ্চেন আমি আর যাব না। এখন আমাকে সেকেন্ড বৃত্তগুলো দেখতে হবে। সেকেন্ড মানে যেটা বৃত্ত করে রাখছি, বৃত্ত করে রাখা কোশ্চেন আছে সাপোজ আমার 30টা, তাহলে আমি 150টা কোশ্চেন অলরেডি দাগাই ফেলেছি। ক্লিয়ার? তখন আমাকে আর ওএমআর এ মানে করতে হবে না, গণতে হবে না যে আমি কয়টা কোশ্চেন দাগাইছি। অনেকে কি করে, ওএমআর শিটে দেখে যে বৃত্তগুলো গণে দেখে এইভাবে কয়টা হয়েছে। এইভাবে বৃত্তগুলো গণতে গেলে আপনার কতক্ষণ সময় লাগবে খেয়াল করে দেখছেন? অনেক সময় চলে যায়। তো আমি কি করতাম, আগে ক্রোশ গুলো প্রথমে বাদ, ক্রোশ হচ্ছে সাপোজ 20টা, তার মানে এই 20টা আমি কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করলে পারবো না, সুতরাং এই 20টা বাদ। এখন প্রশ্ন হচ্ছে 180টার মাঝে আমার ব্যাপার, দৌড়াতে 180টার মাঝে, এখন 180টার মাঝে আমি যদি দেখি যে 30টা আমার গোল বৃত্ত দেওয়া আছে, তাহলে আমি কোশ্চেন দাগাইছি অলরেডি 150টা। এখন আমার যদি মনে হয় যে আমি আর 10টা দাগাবো, কোশ্চেন অনেক ইজি হয়েছে, তাহলে আমাকে অবশ্যই আরো 10-15টা দাগাতে হবে, 10টা দাগাতে হবে। তাহলে কি করবো আমি, এই 30টার মাঝে যে সম্ভাবনা যেটা অ্যাভাব 75% বা এরকম সম্ভাবনা আছে যে দুইটার মাঝে একটা, যে হয় এটা না হয় হয় খ না হয় গ, এই কোশ্চেন গুলো আমি সব কয়টা দাগাবো। এই কোশ্চেন গুলো আমি কখনো ছেড়ে আসবো না। যদি এরকম 30টা হয় আমি 30টায় দাগাবো, কারণ এখান থেকে 30টা দাগালে আপনার কমপক্ষে 8-10 মার্ক অবশ্যই থাকবে, 10 ইভেন 15 মার্কও থাকতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। তো অ্যাভাব 75 বা 55% মার্ক আমি কখনো দাগাবো, যখন আমি দেখবো আসলে আমি অলরেডি দাগাইছে কয়টা। যদি দেখি যে আমার এটা মার্জিনাল লেভেল 120টা বা 30টা বা 120টা 30টা আছে, 120-30টা কিন্তু হাই রিস্ক জোন, এই জোনে আপনাকে থাকা যাবে না, এর চেয়ে বেশি দাগাতে হবে। সেক্ষেত্রে আপনাকে ওই বৃত্তগুলাকে, গোল বৃত্তগুলাকে আপনার যেতে হবে। এখন গোল বৃত্তগুলোর মধ্যে যদি আপনি আবার 10টা দাগান, ওইটা আবার 7 টিক দিয়ে যাবেন। তার মানে আপনি 10টা দাগাইছেন, তাহলে আপনার কোশ্চেন আসার পরে আপনি বাসায় ক্যালকুলেশনও করতে পারবেন যে আপনি কয়টা দাগাইছেন, কি অবস্থা, আপনি কিন্তু সবখানে বলতে পারবেন। সুতরাং এই এইভাবে আপনি করলে তাহলে আপনাকে আর নতুন করে ওএমআর শিটে কি দাগাইছেন না দাগাইছেন এই বৃত্তগুলো আর গণতে হবে না। আপনি কিন্তু খুব দ্রুতই 1.5 ঘন্টার মাঝে কিন্তু এই কাজটা করতে হবে আপনাকে। 1.5 ঘন্টা বা আপনি 1 ঘন্টা 40 মিনিটও দিয়ে পারেন, সমস্যা নাই, বা 45 মিনিট দিতে পারেন, বাকি 10-15 মিনিট বা 20 মিনিট এটা রাখবেন। 20 মিনিট রাখতে হবে এই কারণে যে আপনি যে 30টা কোশ্চেন থাকবে, অ্যাটলিস্ট 10-15 মিনিট রাখতে হবে, বা 10 মিনিট হলেও কমপক্ষে রাখতে হবে। এই কারণে রাখতে হবে যে বাকি বৃত্তগুলা থেকে আপনাকে কিছুটা টাচ করতে হবে। এখন তাহলে আপনার মোটামুটি দ্রুত হিসাব নিকাশটা হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের ব্যাপারটা থাকে যে আপনি যেটা পারবেন সেটা একদম দাগ দেওয়ার দরকার নাই, যেটা পারবেন না সেটা ক্রস দিয়ে গেলেন, সেটা ছোট্ট করে ক্রস দিলেন, সেকেন্ড টাইম এটাতে হাত দেওয়ার দরকার নেই। আর যেটা মানে 50% বা 75% বা 70% এরকম সম্ভাবনা আছে যে দুইটা বা তিনটার মাঝে, দুইটার মাঝে যে কোনো একটা হবে, এরকম সম্ভাবনা থাকলেও আপনি ওইটা একটু বৃত্ত দিয়ে যাবেন, পরবর্তীতে আপনি ওইটা করবেন। আগে প্রথমে রিস্ক নেওয়ার দরকার নাই, আগে দেখবেন যে যদি যদি আপনার 150টা একদম মানে মোটামুটি হয়ে যায়, তাহলে আপনার সেকেন্ডটা বলে দাগানোর দরকারই নাই। একমাত্র 75% এর উপরে যারা সম্ভাবনা থাকে এরকম গুলা দাগাবেন, তাছাড়া দাগানোর দরকার নাই।
এখন কোশ্চেন পাওয়ার পরে প্রায় সময় স্টুডেন্টদের মাঝে মনে হয় যে কোশ্চেন অনেক হার্ড হয়েছে। হার্ড হোক আর ইজি হোক, এটা কিন্তু আপনার দেখার বিষয় না। কারণ কি, যখন কোশ্চেন হার্ড হবে তখন কাটমার্ক কমে যাবে, যখন কোশ্চেন ইজি হবে তখন কাটমার্ক বেশি হবে। সুতরাং কোশ্চেন হার্ড হলেও আপনাকে মাথায় রাখতে হবে, কোশ্চেন হার্ড হয়ে গেলে আপনাকে খুব বেশি দাগাতে হবে না, আপনি 170-80 এত দাগার দরকার নেই। আবার যদি কোশ্চেন ইজি হয় তাহলে মনে রাখবেন কোশ্চেনের সংখ্যাটা কিন্তু 150+ দাগাতে হবে, এটা মাথায় রাখতে হবে কোশ্চেন যদি ইজি হয়। কারণ আপনি যেভাবেই কোশ্চেন আনসার করেন না কেন, আপনার 10-15টা 8-10টা ভুল হবেই। আপনাকে এই ভুলটা মাথায় রেখে আগাতে হবে। আর একটা ব্যাপার প্রায় সময় সেটা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে কোশ্চেন অনেক সময় পাওয়ার পরে স্টুডেন্টদের মাঝে মনে হয় যে এইটাই উত্তর, মানে কোশ্চেনটা পুরাটা না পড়ে বলে দেয় এটা উত্তর। যেমন আমি একটা ভুল করছিলাম আমার পরীক্ষার সময়, এটা মনে আছে 38 না 40 মনে হচ্ছে এটা। সেটা কি যে আহ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো দেয় কে, এই কোশ্চেনটা আসছিল। এখন আমার মাথায় কাজ করছিল এটা যে ভেটো দেয় মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ওখানে বলছে বাংলাদেশের পক্ষে ভেটো দেয় কে, এবং এই কোশ্চেনটা ছিল কোন একটা পৃষ্ঠার একদম শেষ কোশ্চেন, তারপরে আরেকটা পৃষ্ঠা আছে। এখন প্রশ্ন হচ্ছে মানে ভেটো দেয় মানে আমি মনে করছি আমেরিকা, কারণ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে, কিন্তু পক্ষে বিপক্ষে এই জিনিসটা আমি খেয়াল করি নাই, কারণ ওই যে স্টেজ, একটা মেন্টাল স্টেজ। সুতরাং ওই জায়গাতে আমি কি করলাম, পরে কি আমি যখন যুক্তরাষ্ট্র দাগাইছি তারপরে মনে হলো এখানে লেখা আছে পক্ষে, এখানে বিপক্ষে নাই। কারণ বিপক্ষে ভেটো দেয় এই কোশ্চেনটা একমাত্র সেইবারে আসছিল, এর আগে কখনো আসেনি। মানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে ভেটো দেয় এই কোশ্চেনটা একটা বিশেষে আসছিল, এর আগে আসেনি। প্রত্যেকবার আসছে মুক্তিযুদ্ধের সময়, মানে সরি, প্রত্যেকবার আসছিল বিপক্ষে ভেটো দেয় কে, কিন্তু ওইবার আসছিল বাংলাদেশের পক্ষে ভেটো দেয় কে। আমি যখন কোশ্চেনটা পেয়েছি তখন আমি পড়ার পরে আমার মনে হলো যে ভেটো মানে আমেরিকা, কিন্তু ওখানে পক্ষে বিপক্ষে এই জিনিসটা আমি দাগার পরে মনে হলো আচ্ছা আমেরিকা যে দাগালাম, একটু দেখি আরেকবার, ততক্ষণে দেখলাম আমি ভুল করে ফেলেছি। সুতরাং এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে পক্ষে বিপক্ষে, মানে যখন একটা কোশ্চেন দেবে তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। আর একবার একটা কোশ্চেন ছিল না যে বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত, উত্তর সিটি ঢাকা, উত্তর সিটি, দক্ষিণ সিটি ঢাকা, এই ব্যাপারগুলো কিন্তু কনফিউশন কিছুটা থাকে। সুতরাং মাথায় রাখবেন যে কোশ্চেন পিএসসি যখন দেবে তখন কোশ্চেনটা একটু ব্রেন স্টেমিং করা দরকার আপনার, যে আপনি কোশ্চেনটা এত ইজি নেওয়ার দরকার নেই, ওখানে হয়তো বা কোনো ইয়ে থাকতে পারে। হ্যাঁ, এই একটা ব্যাপার, কোশ্চেন পাওয়ার সাথে সাথে আপনাকে আনসার করতে হবে, হ্যাঁ অবশ্যই সাথে সাথে আনসার করতে হবে, কিন্তু দেখে রাখবেন যদি কোশ্চেন খুব বেশি ইজি দেয় তখন মনে রাখবেন এখানে কোনো প্যাচ আছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর একটা ব্যাপার, নওশাদ ভাই যেটা বললো যে রেশিও গুলা খেয়াল রাখতে হবে, 9.5 না 5.9, বা এই একটা ব্যাপারগুলো খুব খুব মাথায় ইয়ে করবেন, যে মানে খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন যে আসলে ওখানে কি বলেছে। যেমন একবার কোশ্চেন একটা আছে ইন্টারন্যাশনাল রিলেশনের কোশ্চেন, আমি আপনাদের পড়াশোনায় বলছিলাম, সেটা হচ্ছে বাংলা যে বিশ্ব ব্যাংক একটা একটা হচ্ছে কি মানব উন্নয়ন সূচক প্রতিবেদন দেয় কে, মানব উন্নয়ন সূচক ইউএনডিপি, যে ওখানে লেখা আছে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, এইরূপ প্রতিবেদন থাকে, যেহেতু প্রতিবেদনের কথা আছে উন্নয়ন প্রতিবেদন, ওখানে অনেকে ইউএনডিপি লিখে দিয়েছিল, কিন্তু বিশ্ব উন্নয়ন প্রতিবেদন একটা যে এটি রিপোর্ট দেয় ওয়ার্ল্ড ব্যাংক, যতটুকু জানি আমি। তো ওয়ার্ল্ড ব্যাংক দেয়, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আসলে এখন এই যে উন্নয়ন প্রতিবেদনের কথা, ব্যাপারটা উন্নয়ন প্রতিবেদন আমরা ভাবছিলাম, অনেকে ভাবছে যে মানব উন্নয়ন প্রতিবেদন, ঠিক আছে, মানব উন্নয়ন ইউএনডিপি যেটা দেয়, এখন ইউএনডিপির ওইটা মনে করে অনেকে ইউএনডিপি দিয়েছে এবং প্রথম অপশনে রাখছে ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক একদম 4 নম্বর অপশনে রেখে দিয়েছে। তো ওই ওয়ার্ল্ড ব্যাংক যাওয়ার আগে ইউএনডিপি অনেকে দাগাইছে, দাগার পরে মনে হচ্ছে যে এখানে মানব উন্নয়ন রিপোর্ট বলে নাই, এখানে বলছে মানে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টের কথা বলছে। ডেভেলপমেন্ট রিপোর্ট দেয় কিন্তু সবসময় ওয়ার্ল্ড ব্যাংক। এই বিষয়গুলা কিন্তু সূক্ষ্ম বিষয় থাকে, এটা আপনি এই জিনিসটা খুব খেয়াল করবেন। আর একটা ব্যাপার মনে রাখবেন, পরীক্ষার সময় 2-1টা ভুল হয়। এখন ভুল হওয়ার পরে আপনি মন খারাপ করে আরো 2-3টা ভুল করা, এটা বুদ্ধিমানের কাজ না। ভুল হতেই পারে 2-1টা, এটা স্বাভাবিক, আমরা তো মানুষ, ভুল হবে 2-1টা। 2-1টা যখন ভুল হবে, আপনি ক দাগা থেকে অনেক সময় খ হয়ে যায়, যদি কখনো হয়ে যায় এটা আপনি আগে থেকে মেন্টাল সেট আপ, মানসিক ভাবে একটা ইয়ে করে রাখবেন যে যে আপনি যদি 2-1টা ভুল করেন এটা হবেই, কিন্তু এই ভুলের কারণে আপনি মানসিক ভাবে আলাদা প্রেশার নিলেন, নিয়ে আপনি পরে আর 2-3টা ভুল করবেন, এটা কিন্তু ওয়াইজ ডিসিশন হবে না। আপনি মাথায় রাখবেন 2-1টা ভুল হবে, এই দুটো ধরে রেখে আপনি আগে আগে থেকে মানসিক ভাবে ইয়ে রাখবেন যে 2-1টা ভুল হবে। তবে এটা অতিরিক্ত ভুল করা যাবে না, কারণ কোশ্চেনে যত যে বিসিএস হোক না কেন, কোশ্চেন কিন্তু ওরা এমন ভাবে রাখে কিছু কোশ্চেন ইজি দিয়ে দেবে, এবং ওই ইজি কোশ্চেন গুলো যদি আপনি ভুল করেন তাহলে স্বাভাবিকভাবে
আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে চান্স পাওয়া। এখন এই ইজি কোয়েশ্চেন গুলো কখনোই ভুল করা যাবে না, এই জন্য আপনাকে একটু ঠান্ডা মাথায় ইয়ে করতে হবে, যে ব্রেন স্টর্মিং করে আপনাকে আনসার গুলো করার চেষ্টা করতে হবে। আর ভুল একদম যতটা সম্ভব চেষ্টা করবেন ইজি কোয়েশ্চেন গুলো ভুল না করার জন্য। আর রিস্ক তখনই নেবেন যেখানে দেখবেন আপনার আসলে জোনটা কত হচ্ছে, মানে আপনি দেখবেন যে যদি অ্যারাউন্ড 50-র মতো হয়ে যায়, 150 150-এর মতো হয়ে যায়, তখন আর বেশি রিস্ক নেওয়ার দরকার নাই। তবে এত বেশি আত্মবিশ্বাসও ভালো না যে 130টা দেখাইছেন আমার 100% 130টা হয়ে গেছে আপনি টিকবেন, এটা করা যাবে না। কারণ আপনি 130টা দেখালে ওখানে 8-10টা ভুল হবেই, 7-8টা 8-10টা ভুল হবেই। সুতরাং আপনি যদি ওখানে 130টা দেখান 7টা বা 8টা ভুল হয়, তখন কিন্তু আপনার 120-এর নিচে চলে যাবে নাম্বার। এই জন্য চেষ্টা করবেন 150-এর মাঝে রাখার জন্য অ্যাটলিস্ট, মানে তখন আপনার সেফ জোন হয়ে যায়। হ্যাঁ, আমি 38 বিসিএস আমার মনে আছে, আমি 38-এ 163টা দেখাইছিলাম, 163টা, তারপরে আমার মনে হয় 10টা ভুল হয়েছিল। ওই সময় আমার 150-এর মতো মার্ক ছিল। তো এই একটা ব্যাপার, কারণ আমি খুব মানে খুব কনফিডেন্ট ছিলাম যে ওই ওই প্রিপারেশনটা আমার খুবই ভালো ছিল। এরপর আর বিশেষ প্রিপারেশন নিতে পারিনি আমি। ওই 38-এর পরে তখন আমার ডেস্কোতে চাকরি হয়ে গেছিল। ডেস্কো আসলে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে করা খুব ডিফিকাল্ট, মানে পড়াশোনা কন্টিনিউ করা। তারপরে ওই একটা বিশেষ দিয়ে পরে বিশেষ আমি টিকে আসছি। সুতরাং এই জিনিসটা আপনাদেরকে খুব মাথায় রাখতে হবে যে ভুল করা যাবে না। একটা ভুল করলেন তো আপনার মূল্যবান মানে যেটা ইজি কোশ্চেন, একটা ভুল করা মানে আপনার থেকে একটা মূল্যবান নাম্বার চলে যায়। তারপরে যদি বাই মিস্টেক কোনো ক্রমে ভুল হয়ে যায়, তারপরে মন খারাপ করার দরকার নেই। মন খারাপ করলে কি হবে, ওই সময় মন খারাপ হওয়া মানে পরবর্তী 2টা কোশ্চেন ভুল হয়ে যাবে। হুম এই এই হচ্ছে একটা ব্যাপার। আর তেমন কিছু না। আর এডমিট কার্ডের ব্যাপারটা যেটা বললো নওশাদ ভাই, আমি ওই জিনিসটা করি, সেটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমার একটা কলেজে পরীক্ষার্থী এই কাজটা করেছিল। সে এডমিট কার্ড ভুলে হারিয়ে আসছে বা রাস্তায় ফেলে দিয়ে আসছিল। তারপরে আমি তার বাবার সাথে কন্ট্যাক্ট করে, হ্যাঁ, তার এডমিট কার্ডটা বিশেষ বিবেচনায় আমি হোয়াটসঅ্যাপে নিয়ে ওটা প্রিন্ট করে কোনোভাবে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম। ঠিক আছে, ইউজার আইডি পাসওয়ার্ড তো তার মনে নাই, আবার করা খুব ডিফিকাল্ট। এই জন্য 2টা এডমিট কার্ড বা 3টে এডমিট কার্ড নিয়ে আসবেন। 2টাকে এডমিট কার্ড আপনি কাছে রাখবেন, আর একটা এডমিট কার্ড হাতে রাখবেন বা কোথাও একটা মানি বা রাখলেন, আর একটা এডমিট কার্ড একদম পকেটের ভিতরে রাখলেন। কেন রাখবেন, এখন তো তীব্র গরম, অনেক সময় জানলার পাশে যদি আপনার সিট পড়ে যায়, দেখবেন বাতাসে এডমিট কার্ড আপনার জানলা দিয়ে বের হয়ে চলে গেছে। আপনি 5 তলা বিল্ডিং এর 3 তলায় বা 4 তলায় আছেন, দেখবেন জানলার পাশে আপনার এডমিট বাতাসে চলে গেছে। তখন আপনি কি করবেন, একটা পকেটের ভিতরে রাখবেন, ওটা বের করার দরকারই নাই, যদি ইনকেস প্রয়োজন হয় তাহলে ওটা বের করবেন। হুম এই হচ্ছে ব্যাপার, আর তেমন কিছু না। আর পরীক্ষার সময় কাউকে ট্রাস্ট করার কোনো দরকার নাই যে আমার মানে কাউকে বিশ্বাস করবে না যে সে আপনাকে কাউকে জিজ্ঞাসা করলেন, সে আপনাকে সঠিক অ্যান্সারটা দিল। আপনাকে কেউই সঠিক অ্যান্সার দেবে বলে এটা 100% আপনাকে শিওর কেউ দিতে পারবে না, কারণ ও আপনাকে ভুল অ্যান্সারও দিতে পারে। সুতরাং আপনি কাউকে জিজ্ঞাসা করবেন না, আপনি আপনার মতোই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে ব্যাপার। আর যতটা সম্ভব চেষ্টা করবেন, একদম টেনশন ফ্রি রেখে পরীক্ষা দেওয়ার জন্য। কারণ টেনশন হলে কি জিনিসটা হয় কি, সাধারণ বিষয়গুলো একদম তালগোল পাকিয়ে যায়। আর নওশাদ ভাই তো আরেকটা কথা বললো যে ম্যাথের ব্যাপারটা, ম্যাথ আসলে প্রথমে আনসার করাটা ওয়াইজ ডিসিশন হবে না। ম্যাথ একদম শেষের দিকে আনসার, একদম শেষের সময় ম্যাথ আনসার করা দরকার। আর মেন্টাল এবিলিটির যে পার্টটা আছে, মেন্টাল এবিলিটির যে ম্যাথ রিলেটেড কোনো পার্ট থাকলে সেটাও শেষের দিকে আনসার করা ভালো। কারণ ম্যাথ এমন একটা জিনিস, ওটাতে একটা সবচেয়ে বড় কথা, ওখানে টাইম চলে যায়। হুম ওখানে একটু টাইম লাগবে, কারণ অন্য পার্ট গুলোতে এত টাইম লাগে না, বাট ম্যাথে টাইম লাগে। এখন আপনি যদি ম্যাথে টাইম দিতে গিয়ে অনেক সময় চলে যায়, তখন আপনার মনে হবে আচ্ছা এই কয়টা আনসার করলাম তাতে এত সময় চলে গেল, তখন আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে। এই জন্য ম্যাথটা একটু শেষের দিকে দেওয়াটাই ভালো। হুম এই হচ্ছে আমার আর তেমন কিছু বলবো না। নামাজের সময় হয়ে গেছে অলরেডি, আমি নামাজ যাব। নওশাদ ভাই। অনেক ধন্যবাদ রোমান ভাই, আমি পুরোটা বক্তব্য শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো। এবং বেশ কয়েকটা জিনিস আসলে আমার মানে নজর কেড়েছে। ওই যে গোল দাগ দেওয়ার বিষয়টা, এটা আসলে আমারও স্ট্র্যাটেজিতে ছিল, আমি বলতে গিয়ে ভুলে গেছি আর কি। তা আপনি মনে করে দেওয়াতে এটা আমার রিমাইন্ড হয়েছে। একটু আস্তে একটু মিটিং করতেছি, কথা বলতেছি। আরেকটা জিনিস হ্যাঁ হলো জি জি। আহ, যে যখন ওই যে বললেন যে অ্যাডমিট কার্ড বাসের বাতাসে উড়ে যেতে পারে, তখন আমার একটা গান মনে পড়তেছিল। একটা নাটকের মধ্যে একটা লোক, ওই যে রাজাউল করিম না কি জানি, ফানি কমেডিয়ান, সে আখমো এখন আখমো কি জানি, হাসান। হ্যাঁ হ্যাঁ, সে এক মেয়ের মারে গিয়ে, যে মেয়ের পছন্দ করে সেই মেয়ের মারে গিয়ে বলে যে শোনো টুকটুকির মা, বয়স আমার বেশি না,
চুল কয়টা পইরা গেছে বাতাসে হচ্ছে। তো আপনি যখন বললেন যে আমার মনে পড়ছিল আর কি, মিলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না নওশাদ তো ভাই, এই বিষয়টা কি হ্যাঁ আমার মনে হয় আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম। তো আমি ডেস্কোতে সরি বিআরবিতে একটা পরীক্ষা দিতে আসলাম, সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কি একটা পরীক্ষা। ওই হ্যাঁ পরীক্ষা আমার কল্যাণপুরে একটা সিট পড়েছিল, কি একটা স্কুলের নাম আমার মনে নাই। আমার 4 তলায় সিটটা পড়েছিল, আমার আমার সেম কাহিনীটা হয়েছে। একটা এডমিট কার্ড নিয়েছিলাম জানলার পাশে, আমি এডমিট নিয়ে গেছি। এখন ওএমআর ডাকাতে গিয়ে এডমিট কোথায় চলে গেল আমি পাইলাম না আর। আমার তো বিশাল এরকম টেনশন। হয়। পরে শেষ পর্যন্ত গিয়ে ওনাকে বললাম কই আপনাকে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, কারণ আপনি এডমিট নিয়ে আসেন নাই। এখন কি করার? আমার মনে আছে যে আমার ডিপার্টমেন্টের বড় ভাই ওখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার কাছে গিয়ে বললাম যে ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটি এই আমার কথা পরিচয় যখন দিলাম, তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি পরীক্ষা দাও, আমি দেখতেছি কি করা যায়। এখন আমার একটা পরিচয় ছিল, মানে পরীক্ষা দেওয়া শুরু করলাম, উনি আমাকে পারমিশন দিলেন। এরপরে 2জন পিয়নকে পাঠালো, পিয়ন গিয়ে দেখে ওই পাশে একদম গ্রাউন্ড ফ্লোরের নিচে একদম সাইডে জানলার পাশে এডমিট কার্ডটা পড়ে রয়েছে এবং অলরেডি কিছুটা ভিজে গেছে। তারপরে উনি এডমিট কার্ডটা নিয়ে এসে দিল। ওনার বিশেষ ইয়ার কারণে আমি পরীক্ষা দিতে পারছি, কিন্তু তারপরেও এই মেন্টাল স্ট্রেস থাকার কারণে আমি কিন্তু পরীক্ষাটা খুব ভালো করতে পারিনি। যদিও ভালো হ্যাঁ করছিলাম, কিন্তু মানে আমার খুব টেনশন কাজ করছিল, ইস এই একটা ব্যাপার। কারণ আমার 5 মিনিট লাগে গেছে, কারণ ওনারা তো আমাকে কোশ্চেন দিতেছে না, ওনারা আমাকে ইয়া বলছে আপনি পরীক্ষা দিতে পারবেন না। তারপরে আমি বের হয়ে গিয়ে সরাসরি ওই মানে যেখানে পরীক্ষা একটা কমিটি থাকে আর কি, ওই কলেজ স্কুলে ওই কলেজের ওই কমিটির ওখানে গিয়ে দেখি ওই ভাই আছে। ওই ভাইয়াকে যখন পরিচয় দিলাম বলেছে ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি। এই সুবিধার কারণে আমি এই মানে ভাইয়ের সাথে সেটাই না, পরিচয় ঠিক ছিল আছে, বলে। এরকম হয়। লাইফে অ্যাক্সিডেন্ট কখন কোন দিক দিয়ে হবে এটা তো কেউ বলতেই পারবে না। এই জন্য বললাম যে এক দুইটা সেট এক্সট্রা ব্যাকআপ হিসেবে নেওয়া নিলে ভালো, নিজের জন্যই ভালো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে নওশাদ ভাই, অনেক ভালো লাগলো, তো, অনেকদিন পর কথা হ্যাঁ বলবো। ধন্যবাদ ভাই, দোয়া রাখেন আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, আর সালাম আলাইকুম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টরা থাইকো, কেউ আবার যায় চলে যাও না। ভাই কি বিরতি চলতেছে? জি ভাই, ওই স্যার একটু ওয়েট করতে বলছে আমাদের। সালাম, কথা বলতে থাকি তাহলে, ঠিক আছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মানসী চন্দ্র আপু, উনি বিসিএস ক্যাডার হয়েছে, 48তম বিসিএস এ চূড়ান্ত ভাবে উনি রিকমেন্ডেড হয়েছে। এখন গ্যাজেট হলে উনি জয়েন করবে আর কি। তো এটা আমার জন্য অত্যন্ত সুখবর। প্রিলি পাস করেছিল আমাদের 46 ব্যাচে 10 জন, 45th ব্যাচে 5 জন, 44th ব্যাচে 2 জন। তো এর আগে তো আর করাইনি। কিন্তু আহ, তোমাদের তোমাদের ব্যাপারে আসলে আমি খুবই একটু একটু হতাশ, কারণ ছাত্রই ছিল কম, তোমরা আবার স্টুডেন্টই ছিল 100-র মতো। 46 ব্যাচের স্টুডেন্ট ছিল 210 জন, ওখান থেকে 10 জন পাস করেছে, মানে গড়ে 20 জনে একজন, 5% পোলাপান পাস করেছে। তো তোমরা আমার স্টুডেন্ট ছিলে 100 জন, সেই হিসেবে 5% হয় মাত্র 2.5 জন, 2.5 থেকে 3 জন, মানে 2 থেকে 3 জন। যদি আমি সরি ভুল বলতেছি, 100 জনে 5% মানে 5 জন। 5 জন যদি পাশ করো, আমি মনে করবো যে না, খুশি, ঠিক আছে, আমরা আমাদের প্রোগ্রেস ধরে রাখতে পেরেছি আর কি। কিন্তু তোমরা শেষ দিকে যখন মডেল টেস্ট গুলো নিলাম, আমার তোমাদের নাম্বার দেখে আমি খুবই হতাশ, আসলে নাম্বার খুবই কম পেয়েছো তোমরা। 46 ব্যাচে কিন্তু আমরা সময় পাইনি মডেল টেস্ট নেওয়ার, মাত্র 2 সপ্তাহ সময় পেয়েছিলাম, ওখানে তাড়াহুড়া করে নিয়েছিলাম, ক্লাস শেষ হওয়ার পরে মাত্র 2 সপ্তাহ ছিল। তোমাদের অনেক সময় ছিল, এখন আমি জানি না তোমরা কি রিভাইজ করোনি নাকি, মডেল টেস্ট গুলোতে নাম্বার তোমরা কেন কম পেয়েছো এবং খুব কম পরীক্ষা দিয়েছো। তোমরা এই যে এখন আজকে যে 10 জন আছো তারাও পরীক্ষা দাও নাই, কেন যে মডেল টেস্ট গুলো দাওনি? আর আমার ওই সময় একদম আমার ওই প্রবলেমের চূড়ান্ত পর্যায়ে ছিলাম, আমি যে তোমাদেরকে মেসেজ দিব, দিয়ে বলবো কেন পরীক্ষা দিচ্ছ না পার্সোনালি, যে 5-7 জনকে আমি টার্গেট করেছি যে তোমরা
পাশ করতে পারো, যাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি আশাবাদী, তাদেরকে যে একটু পার্সোনালি মেসেজ দিয়ে বলবো ভাই পরীক্ষা দেও, ওই মানসিক অবস্থা আমার ছিল না। আমার ওই সময় মনে হচ্ছিল যে আমি কোর্স ছেড়ে পালাই, কোর্স ছেড়ে পালাই, আমি দেশ ছেড়ে পালাই, আমার চাকরি বাকরি, আমার জীবন ছেড়ে আমি পালাই, এরকম একটা মানসিক অবস্থা আমার ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে জীবন সবসময় একরকম থাকে না। আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, শক্ত হয়ে দাঁড়িয়েছি আবার। তো তোমরাও যেন শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকো, ছেড়ে না দাও, এটাই হচ্ছে আমার ইয়ে থাকবে, কি বলে, আমার পরামর্শ থাকবে। এবং এই 47ই শেষ না, আমরা 50তম কোর্স শুরু করব আবার 31 তারিখ, অক্টোবরের 31 তারিখ। 1 মাস গ্যাপ নিব আমি, যেহেতু আমার এই গ্রুপ পেজ এগুলার ফলো মানে রিচ খুব কমে গেছে, আমার স্টুডেন্ট নাই, মানে নতুন স্টুডেন্টরা আমাকে চিনেই না, এরকম একটা অবস্থা। তো আমাকে একটু 1-1.5 মাস একটু কাজ করতে হবে, আর শিট গুলো গুছাইতে হবে, আপডেট করতে হবে। সব মিলে 1-1.5 মাসের স্পেস নিচ্ছি আমি। আমি অক্টোবরের 31 তারিখ ডেট ফাইনাল করে ফেলেছি। তোমরা নিজেরাও ভর্তি হইলে আবার করতে পারো। তোমাদের জন্য পেমেন্ট নিয়ে টিকবে না, এমনি অর্ধেক পেমেন্ট তোমাদের জন্য। আর জুনিয়র ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকলে রিকমেন্ড করে দিও, ঠিক আছে? আর পরীক্ষাটা ভালো করে দাও, পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে রাত্রেবেলা অবশ্যই গ্রুপে আপডেট দিবা। রাত্রে না, মানে পরীক্ষা দিয়ে এসে পরেই আর কি, আমি রাত্রে দেখবো যে কার কেমন স্যার নাম্বার থাকে। এবং কাটমার্ক নিয়ে আলোচনা করবা। কিছু কনফিউশন কোশ্চেন থাকবে যেগুলো কোনো কোচিং এ আনসার দিতে পারবে না, এক এক কোচিং এক এক আনসার দিবে, সেগুলো নিয়ে আমার সাথে আলোচনা করবা। পরীক্ষার দিন সন্ধ্যার সময় আমি তোমাদের সাথে, পরীক্ষার দিন সন্ধ্যায় বলতে মাগরিবের পর পর 6টার দিকে, 6:30টার দিকে আমি বসবো। সবাই বসে আমার সঙ্গে আলোচনা করবা, ঠিক আছে? কারো কিছু বলার থাকলে স্যার তোমরা বলো, প্রশ্ন থাকলে বলো। স্যার হুম। স্যার এমনি হচ্ছে স্যার কয়েকটা জায়গায় মডেল টেস্ট দিচ্ছিলাম, ওইখানে স্যার আমার যদি ওভারঅল 20টা থেকে 24টা মতো ভুল থাকে স্যার, তাহলে স্যার ওইখানে দেখা যায় কি আমার হচ্ছে 6-7টা ইংলিশ গ্রামার থেকে ভুল হচ্ছে স্যার। এই ক্ষেত্রে কি স্যার আমি পরীক্ষার সময় ইংলিশ গ্রামারটা কম দাগাবো? না, এটা কি কম দাগাবো বুদ্ধিমানের না, কাজ হবে নাকি স্যার? কম দাগাবো না। কম দাগাবো না বলতে, যেটা তুমি কনফিডেন্টলি পারো সেটা তো তুমি ছেড়ে আসবা না। কারণ তোমার যদি মনে করো যে পারা জিনিস ছেড়ে আসবা, তাহলে তো তুমি ইংলিশ গ্রামার টাচই করতে হবে না। যেটা কনফিডেন্টলি পারো সেটা অবশ্যই দেখাবা। আর কোশ্চেন সঠিক হোক আর ভুল হোক, জি স্যার। যেটার দুইটার একটা হবে, সেই কোশ্চেন তোমাকে দাগাতেই হবে। সেটা কোশ্চেন তুমি ইজি হোক আর কঠিনই হোক। কোশ্চেন ইজি হইলে, ওই যে রোমান স্যার যেটা বলছে, কোশ্চেন ইজি হইলেও আর কঠিন হইলেও তোমার পাস ফেল কিন্তু সম্ভাবনা বাড়বেও না কমবেও না। কোশ্চেন ইজি হইলে 120 140 লাগবে, কোশ্চেন হার্ড হইলে 90 নাম্বার লাগবে, কিন্তু তোমাকে কিন্তু তোমার অন্য কম্পিটিটরদের যে নাম্বার বেশি পাইতে হবে। তো তুমি যদি 135 পায় মনে করো 135টা দাগায় ফেলছি, আমি তো মিনিমাম 130টা পাবো পাবো পাস করে ফেলবো কনফার্ম, এটা বলা যাবে না। তো তোমাকে চিন্তা করতে হবে তোমার সর্বোচ্চটা তুমি কত পাও। তোমার সর্বোচ্চটা পাইতে গেলে তোমাকে ইংলিশের যে কোশ্চেন গুলোতে দুইটার একটা হয়, বাকি দুইটা হবে না এটা কনফার্ম, এই দুইটার যে কোনো একটা হবে, সেই দুইটার যে কোনো একটা তোমাকে চোখ বন্ধ করে দাগিয়ে আসতেই হবে। কারণ এরকম 10টাও যদি তুমি দাগাও, 5টাও যদি তুমি দাগাও, দেখবা অর্ধেক হয়ে যাবে। আর অর্ধেক হয়ে গেলেই তুমি 25% নাম্বার পেয়ে যাবা, এটা ছেড়ে আসা যাবে না। শুধু ইংলিশ গ্রামার না, এটা সব সাবজেক্টের জন্য প্রযোজ্য। মানে স্যার আমার হচ্ছে মানে ওই 50-50 যেগুলো থাকে স্যার ওইগুলা দাগাইলে স্যার অন্য সাবজেক্টে দেখা যাচ্ছে সর্বোচ্চ একটা বা দুইটা ভুল হচ্ছে, কিন্তু ইংলিশ গ্রামারে এই ভুলের পরিমাণটা বেশি স্যার, এই 50-50 মানে যে পার্টটা আর কি। এটার সমাধান হচ্ছে তোমাকে ইংলিশ গ্রামার স্টাডি করতে হবে, আরো আরো বুঝে স্টাডি করতে হবে, প্রয়োজনে আরো টিচারের কাছে পড়তে হবে। কিন্তু পরীক্ষার হলে ডিসিশন চেঞ্জ করা যাবে না। যে পারা জিনিস যদি তুমি ছেড়ে আসো, তাহলে কেমনে তুমি ইংলিশ গ্রামার আনসার করবো না, একেবারে আনসার করবো না, এটাই বলতে চাচ্ছ না কি বলতে চাচ্ছ? না ইংলিশ গ্রামার কোন না না স্যার করবো না এটা এটা বলতে চাচ্ছ, বলতেছি। তাহলে কি স্যার বলতে চাচ্ছ? প্রবলেম হচ্ছে স্যার ইংলিশ গ্রামার, স্যার ইংলিশ গ্রামারটা হচ্ছে লাস্ট 2-3 মাস আমি স্যার প্র্যাকটিস করিনি, যে এই জিনিসটা পারি এই চিন্তা করে স্যার রেখে দিছিলাম, কিন্তু স্যার এখন মডেল টেস্ট দিতে এসে দেখা যাচ্ছে যে আমি কনফিউজড হয়ে যাইতেছি। তখন স্যার আমি দুইটার ভিতর থেকে যে কোনো একটা দাগাইতেছি, মানে দুইটা ইজিলি স্যার মাইনাস করতে পারতেছি অপশন, আর দুইটার থেকে স্যার যখন একটা দাগাইতেছি 50-50-তে, তখন হচ্ছে দেখা যাচ্ছে এই কোশ্চেনটাতে আমার ভুল বেশি আসতেছে স্যার। ওই ক্ষেত্রে কি শুধু স্যার মানে যে 50-50 যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন আমি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে শুধু। আচ্ছা, তোমাকে একটা দায়িত্ব দেই। তুমি আরেকটা ইংলিশ গ্রামারের পরীক্ষা যে কোনো একটা কোশ্চেন থেকে তুমি দাও, বা মডেল টেস্ট থেকে দাও, আজকে রাতে দিবা। দিয়ে তুমি জি গুনবা স্যার। যে কয়টা কোশ্চেন এরকম ছিল যে দুইটার একটা আনসার। সেইগুলা তুমি চোখ বন্ধ করে একটা দাগাবা। দাগানোর পরে তুমি ক্যালকুলেট করবা
যে কয়টা কারেক্ট হয়েছে কয়টা ভুল হয়েছে। এতে গিয়ে যদি তুমি দেখো ক্যালকুলেশন করে দেখো যে তোমার নাম্বার আরো অ্যাড হয়েছে, মানে 10টা এরকম কনফিউজিং কোশ্চেন থেকে 5টা কারেক্ট হয়েছে 5টা ভুল হয়েছে, গড়ে গিয়ে তুমি 2.5 নাম্বার পাইছো, 2.5 নাম্বার তোমার অ্যাড হয়েছে। এরকম যদি হয় তাহলে তুমি দাগাবা। আর যদি দেখো 10টার মধ্যে 7টাই ভুল হয়ে গেছে, 3টা কারেক্ট হয়েছে, 7টা ভুল হতে তোমার 3.5 নাম্বার মাইনাস হয়ে গেছে, মানে 0.5 তোমার নেগেটিভ আসছে, তো এরকম যদি হয় তাহলে আজকেই তুমি রাতে ডিসিশন নিবা যে ইংলিশ গ্রামারে যদি এরকম 2টার একটা হয় আমি দাগাবো না। এই ডিসিশনটা আজকে রাতে তুমি ট্রায়াল দিয়ে পরে নিবা, এটা আমি তোমাকে মুখস্থ বলতে পারবো না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এবং তুমি আমাকে জানাবা, আমি কনফার্মলি বলে দিচ্ছি কোনোদিনই অর্ধেকের বেশি, মানে 10টার মধ্যে 7টা ভুল হয়ে যাবে না। 75% যদি তোমার ভুল হয় তাইলে কি তোমার নেগেটিভ আসবে, কিন্তু 75% ভুল হয়ে যাওয়ার তো কোনো কারণ নাই। ম্যাথমেটিক্স এর প্রবাবিলিটি বলতেছে অর্ধেক ভুল হবে, 50% ভুল হবে, 10টার মধ্যে 5টা কোশ্চেন ভুল হবে। হয়তো বা ভুল করে একটা বেশি হয়ে যেতে পারে, 6টা ভুল হয়ে যেতে পারে, 4টা কারেক্ট হইতে পারে, আবার এমন হইতে পারে 6টা কারেক্ট হইতে পারে 4টা ভুল হইতে পারে। 10টার মধ্যে 7টাই ভুল হয়ে যাবে, 70% ভুল হয়ে যাবে, এই পসিবিলিটি খুবই কম। তবু হইতে পারে। তুমি একটু একটা 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 মডেল টেস্ট তুমি দিয়ে দেখো আজকে রাতে, আমাকে একটু জানাও মেসেঞ্জারে, তাহলে আমারও এই অভিজ্ঞতা হবে, আমি তোমাকে পরে একটা সাজেশন দিতে পারবো ওকে স্যার। কেমন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে অন্য? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকবে, সবার শুভকামনা রইল সবার জন্য। এবং তোমরা পাস করে এসে আমাকে সুখবরটা দিবে, এই জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষায় থাকবো। দয়া করে কেউ আমাকে ভুলে যাবে না। পাস করে ফেলছি তাকে জানাবো না, তোমাদের কার কত পেমেন্ট আছে এটা নিয়ে কোনোদিন কাউকে ইনবক্সে আমি মেসেজ দিয়েছি ভাই কার পেমেন্ট বাকি আছে? কোনোদিন না, দেইনি, দিবও না কোনোদিন। যদি কারো পেমেন্ট না দেওয়ার, অর্ধেক দিয়ে পরেটা না দেও, তার জন্য আমার কোনোদিন কোনো দাবিও থাকবে না। আমার এমন ছাত্র আছে 2 বছর পরে এসে বলতেছে স্যার 2 বছর পরে আমি আমি তো খুব ক্রাইসিস ছিলাম, চাকরি পাইছি, বেতন পাইছি, প্রথম মাসের বেতন থেকে স্যার আপনার 2,000 টাকা বাকি ছিল, এটা আমি দিতে যাচ্ছি। তো এই যে সে 2 বছর পরে আমাকে নিউজ দিচ্ছে, আমার মনে হচ্ছে আমার জীবন সার্থক। ঠিক আছে, সে যে 2 বছর পরে আমার কথাটা মনে রেখেছে, মানে সে এখনো আমাকে শ্রদ্ধা করে বা আমার প্রতি সে কৃতজ্ঞতা আছে বলেই সেটা মনে করেছে। এতদিন সে আসলেই ক্রাইসিসের কারণে দিতে পারিনি। তো সে দিছে না, এটা আমি আর বেশি খুশি হয়েছি, দেওয়ার চেয়ে না দেওয়াতে আমি আরো বেশি খুশি হয়েছি। তো কোনো কারণ নাই রেজাল্ট হওয়ার পরে আমাকে ভুলে যাওয়ার, কোনো কারণ নাই, কারণ আমি তোমাদের কোনোদিন কাউকে বকা দিইনি। আর পেমেন্ট নিয়েও কোনোদিন তোমাদের কাছে কোনোদিন চাইও নাই, বলিও নাই যে ভাই আমার পেমেন্টটা দিয়ে দিও। তাহলে কি কারণে ভুলে যাবো আমাকে বলো? ভুলে যাওয়ার তো কোনো কারণ নাই। না স্যার, তো ইনশাল্লাহ স্যার, মনে থাকবে স্যার অলওয়েজ। ঠিক আছে, অলওয়েজ স্যার, ওই যে অপেক্ষা করবো স্যার, তোমাদের সুসংবাদের জন্য। বলো। স্যার আমার একটা ওই যে কথা ছিল, আমি আপনাকে এটা বলো। পার্সোনালি বলবো। গত জুন মাসে আমার একটু প্রবলেম হয়ে গেছে, যেটা আমি আপনাকে পরীক্ষার পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আর কেউ কিছু বলবা? না স্যার, মোটামুটি অনেক কিছু বুঝতে পারলাম। স্যার দোয়া করবেন যেন পরে পরীক্ষার হলেও যেন স্যার ভালোভাবে দিতে পারি। আচ্ছা, এনামূল একটা স্ক্রিনশট নাও তো, কে কে হাজির ছিল, ওদের সাথে আমি পরে কথা বলবো ভাই, পার্সোনালি। এখন তো চলে গেছে অনেকেই, ছিল তো অনেকেই। না, এখনো 7-8 জন আছে, ওদের স্ক্রিনশটটা নাও, আমি ভুলে আচ্ছা, গেছিলাম বলতে। আপনার মেসেঞ্জারে পাঠাই দিচ্ছি। পাঠাই দাও। আচ্ছা ছিল, অনেকজন ছিল। আচ্ছা, অসুবিধা নাই। যে কয়জন ছিল ওদেরকে আমার দরকার, ওরাই আশাবাদী আর কি, ওদেরকে নিয়ে আমি আশা করি, এজন্য ওদের সাথে আমি কানেক্টেড থাকবো আর কি। আর কিছু পরামর্শ আছে এবং আরো কিছু নোট আপডেট করতেছে, এগুলা দিব ওদেরকে, এই জন্য বললাম। আচ্ছা, আচ্ছা এটা কই শহীদুল ইসলাম। আচ্ছা, ওই পাঠাইছি। আপনি আমাদের ক্লাস আচ্ছা। কি শেষ ভীষণ? হ্যাঁ, আর যদি কেউ কিছু না বলে তাহলে ক্লাস শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, দোয়া করো। ওকে স্যার, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। কারো কিছু বলার আছে?